ওকে, ঠিক আছে। আজকে আমরা ডেপ্রিসিয়েশন অঙ্কটা দেখি। খুব শর্টকাট ওয়েতে আমি কিছু থিওরি ডিসকাশন করে যাব, আপনারা একটু বাসায় পড়বেন। সো ডেপ্রিসিয়েশন কি জিনিস আগে আমরা সেটা জানি। ডেপ্রিসিয়েশনটা কি, কে বলতে পারবেন? আশফাক ভাই, ডেপ্রিসিয়েশন কি বলেন তো? সম্পত্তির ব্যবহারজনিত কারণে যে মূল্যটা হ্রাস পায় সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। এক্স্যাক্টলি, সম্পত্তি যেমন আমাদের আহ কোন সম্পত্তি, এগুলো আমরা সম্পত্তি অনেক রকমের জানি। তাই কিছু স্থায়ী জায়গায় সম্পত্তি, স্থায়ী স্থায়ী সম্পত্তি। সম্পত্তি, এক্স্যাক্টলি স্থায়ী সম্পত্তি। কারণ স্থায়ী সম্পত্তি গুলো কি হয়, আমরা স্থায়ী সম্পত্তি বলতে বোঝায় ল্যান্ড, বিল্ডিং, ঠিক আছে, মেশিনারিজ, ঠিক আছে। এই জিনিসগুলোর কি হয়, মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পায় মানে হচ্ছে ব্যবহার জনিত মূল্য হ্রাস পায়, মানে আমরা যত ইউজ করব, এগুলোকে আমরা কি প্রোডাকশনে ইউজ করি, তাই না? তো প্রোডাকশনে ইউজ করলে যেই যে ক্ষয়টা হয় বা মূল্যটা কমে যায়, ঠিক আছে, ওইটা আমরা ওভার দা ইয়ার্স দেখাই। ঠিক আছে, ওভার দা ইয়ার্স আমরা দেখাই যে খরচটা। ধরেন আপনি 2025-24 সালে আপনি ইয়ে করলেন, একটা সম্পত্তি একটা সম্পত্তি ইউজ করলেন। তো আপনি যদি না দেখান এই যে 25 এই সম্পত্তি কিছু ব্যয় হয়েছে, তাই না, কিছু ডিকে হয়েছে। 2024 সালে আপনাকে ওইটার ব্যবহার জনিত যেই মূল্য হ্রাসটা ওইটা দেখাইতে হবে ওই বছরের জন্য। ধরেন হঠাৎ করে ধরেন 5 বছর মেয়াদি একটা সম্পত্তি, 5 বছর শেষে গিয়ে আপনি সম্পত্তির ওই মেশিনটা নষ্ট হয়ে গেল, তখন আপনি যদি ওই ফিফথ ইয়ারে গিয়ে পুরো খরচটা দেখান, তাহলে এটা আমার 4 বছরের পুরো খরচ 1 বছরে দেখাবে। ঠিক আছে। সো ব্যবহার্জিত মূল্য হ্রাসের কারণে আমরা কি করি, যে সম্পত্তির যেই, হ্যাঁ, যে ইয়েটা হয়, যে ভ্যালুটা কমে যায়, সেটা আমরা একটা এক্সপেন্স হিসাবে দেখাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। ওকে। সো কেন ডিপ্রিসিয়েশন, কেন এটা ধরার জাস্টিফিকেশন কেন? ঠিক আছে, ওয়ার অ্যান্ড টিয়ার মানে এটা ওভার দা ইয়ার আমাদের কি হয়, ব্যবহার জনিত, প্রোডাকশনে যত যায় এটার ক্ষয় হতে থাকে। ঠিক আছে, অবচিতি হতে থাকে, প্যাসেজ অফ টাইম, সময়ের ব্যবধানে এটার মূল্য কমে। যেমন যত পুরাতন হবে, তাই না, একটা সম্পত্তি যত পুরাতন হবে তার একটা ভ্যালু আস্তে আস্তে কমতে থাকবে। অবসোলেন্স, এটা হয়ে যেতে পারে। বা অবসোলেন্স মানে কি? অবসোলেন্স মানে কি মঈন ভাই? অবসোলেন্স মানে কি? মেশিন অবসোলেন্স হয়ে যাওয়া। মানে নষ্ট হয়ে যাওয়া বা এটা নতুন হচ্ছে। টেকনোলজি আসলে মার্কেটে, যে পুরান যে মেশিন, মানে নতুন টেকনোলজি রাইট, আসলে রাইট, পুরান মেশিন যদি ইউজলেস হয়ে যায়, রাইট, রাইট। এটাকে বলে। টেকনোলজি, হ্যাঁ, টেকনোলজির কারণে ওই মেশিনটা কি হয়ে যাওয়া, ওইটা আমরা বলি, কি বলি এটাকে, যে টেকনোলজি চেঞ্জ হওয়ার ফলে ওটা অবসোলেন্স হয়ে যাওয়া। মানে ডে বাই ডে ইউজলেস ঠিক হয়ে আছে, যাওয়া। অবসোলেন্স মানে কি, ধর একটা বেটার টেকনোলজি আসলো, এখন এই নেই তো। টেকনোলজিতে আর কেউ এই যেমন, টেকনোলজি আর ইউজ না, করে না। যেমন আমি ভাই বলবো, এখন একটা এক্সাম্পল দিই। ট্যাব যেমন ওই যে ভাইয়া যেরকম কোডাক টাইপ ক্যামেরা। মেশিন এরকম। কোডাক ক্যামেরা এখন তো আর কেউ ক্যামেরা ইউজ করে না মোবাইল ফোনে। হ্যাঁ, হম, হ্যাঁ, এরকম। ক্যামেরা যেমন, ঠিক হ্যাঁ, আছে। আগে আমরা ক্যামেরা ইউজ করতাম, নতুন একটা টেকনোলজি আসলে ওইটাকে আপনার দেখা যায় যে পুরাতনটাকে এমনিতে বিট করে ফেলে, তাই না, আর ওইটা কেউ আর ইউজ করে না, আপডেট ভার্সনটা সব ইউজ করছে। বুঝতে পারছেন? এটার বাংলা কি বলা যায় অবসোলেন্সের? অবসর বাংলা অপ্রচলিত হয়ে যাওয়া আর কি। ঠিক আছে, হ্যাঁ, লেখাটাকে মানে একটু বড় করে দিবেন, মানে সমস্যা আছে তো। ছোট লাগতেছে না? আচ্ছা, আচ্ছা। অপ্রচলন হয়ে যাওয়া, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু এই কারণে বেশি বড় হয়ে গেছে না এখন। হ্যাঁ, বেশি বড় হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে এখন। এবার ঠিক আছে, দেখেন তো। জি। আচ্ছা ভাই, উয়ার এন্ড টিয়ারটা কি বলো? ওয়ারেন্টিয়ার হচ্ছে এটার মানে ব্যবহার করতে করতে এটা কি হয়ে যাওয়া, যে এটা রেগুলারলি যে তার ইফিসিয়েন্সি কমতে থাকে। ঠিক আছে, যেমন আমরা ফটোকপি মেশিন বলতে পারি একটা, না? যে কোনো মেশিনে আপনি দেখবেন শুরুর দিকে খুব ভালো কাজ করে, কারণ একটা এসি ধরেন, আপনি এসি শুরুর দিকে খুব ঠান্ডা হয়, জি, পুরান হয়ে গেলে যখন 18-19-এ দিলে ওদের ঠান্ডা হইতে চায় না। জি, জি।
ঠিক না? তারপরে অ্যাক্সিডেন্টস, ঠিক আছে, অনেক সময় ফায়ার টায়ার এগুলো, ঠিক আছে, এগুলো বা ভূমিকম্প। ফল ইন মার্কেট প্রাইস, মার্কেটে ভ্যালু কমে যায় এটার, ঠিক আছে, যেমন গাড়ির প্রাইসটা, তাই না, সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রাইস তো কমে যায়, তাই না, হাত বদল হলেই কমে যায় কোনো জিনিস। ডিপ্লিশন, ডিপ্লিশন হয় কিসে জানেন? ডেপ্রিসিয়েশন হয় আপনার সম্পত্তির ব্যবহার জনিত ওভার দা টাইম মূল্য কমে। আর ডিপ্লিশন হচ্ছে এই যে ন্যাচারাল রিসোর্স যেগুলো থাকে, মাইনটেইন থাকে, এগুলো কি হয়ে, এগুলো আপনার উত্তোলন করতে করতে এটা কি হয়, এটা আস্তে আস্তে শেষ হতে থাকে। এটা যেমন গ্যাস, তাই না, গ্যাস আছে, তারপরে তেল আছে, খনিজ সম্পত্তি এই কোথা থাকে। তো এই জিনিসগুলোর কারণে ডিপ্রিসিয়েশন আপনি আপনার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা খরচ হিসাবে দেখানোটা জাস্টিফাইড, ঠিক আছে। হোয়াট ইজ ইট চার্জ ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যাসেটস? প্ল্যান্ট অ্যাসেটস, ঠিক আছে, আমাদের কারখানাতে যেই যেই উৎপাদনে নিয়োজিত যেই অ্যাসেট গুলো, যে মেশিনারিজ গুলো, সেগুলোকে বলে প্ল্যান্ট অ্যাসেটস। এগুলো কেন, এটা আমাদের ধরাটা মানে ডিপেন্ড চার্জ করা গুরুত্বপূর্ণ, বিকজ আমরা মানে ট্রু প্রফিট ক্যালকুলেশনের জন্য এটা আমাদের দরকার। কারণ আমি আমার এই মেশিনটা যে রেভিনিউ জেনারেট করছে এবং বিপরীত দিক দিয়ে তার যে ক্ষয় হচ্ছে, এইটাকে রেভিনিউ জেনারেশনের অপোজিটে যে ক্ষয় হচ্ছে, এইটাকে যদি আমি না দেখাই, দেন আমার কি হবে না, মানে প্রপার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এটা মানে খরচটাকে কনসিডার করা হবে। তারপরে টু শো ট্রু ভ্যালু অফ অ্যাসেট, অ্যাসেটের প্রপার ভ্যালু দেখানোর জন্য আমাদের লাগে। কারণ হচ্ছে আমরা প্রতি বছর কি করি যে ডেপ্রিসিয়েশন যে চার্জ করি, দ্যাট মিনস দা ভ্যালু অফ দ্যাট অ্যাসেট ইজ রিডিউসড বাই দ্য অ্যামাউন্ট হুইচ ইজ চার্জড অ্যাজ ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। ভাই এটা তা- বুঝলাম না এটা কি? সম্পত্তির ট্রু ভ্যালু দেখানোর জন্য আমি যদি ধরেন ডেপ্রিসিয়েশন ধরলাম 20,000 টাকা, হ্যাঁ, প্রথম বছরে 20,000 ধরলাম, আমার সম্পত্তির মূল্য ছিল 1,00,000 টাকা। তো এখন আমি যদি বলি যে এখন সম্পত্তিটার ভ্যালু কত, তাহলে আমি সম্পত্তিটা বুক ভ্যালু বের করবো, বুক ভ্যালু, ঠিক আছে। বুক ভ্যালু সমান সমান সম্পত্তির মূল্য, অ্যাসেটের অ্যাসেটের মূল্য মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে আমার থাকবে কত, 80,000 টাকা। মানে এই যে ট্রু ভ্যালু যেটা, এটা দেখানোর জন্য আমাদের ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে হয়, ও, ঠিক আছে। কারণ আমার যে সম্পত্তির এটা তো একটা ট্রু ক্ষয় ভ্যালু হচ্ছে, আর ট্রু, মানে যে ট্রু প্রফিটটা কি বললেন উপরে 1 নাম্বার? ট্রু প্রফিট, হ্যাঁ। আমরা যদি ডেপ্রিসিয়েশন চার্জ না করি তাহলে প্রফিটটা বেশি দেখাবে, মানে ও আচ্ছা। প্রফিটটা বেশি দেখাবে, মানে ফুলে ফাঁপে বেশি দেখাবে, যে খরচ কনসিডার করতেছি না কিন্তু মেশিন থেকে আয় হচ্ছে সেটা দেখাচ্ছে। তাহলে তো এটা আমার ট্যাক্সও বেশি দিতে হবে তখন, ঠিক না? জি। টু প্রোভাইড ফান্ড ফর রিপ্লেসমেন্ট, ডিপ্রিসিয়েশনের যে টাকাটা প্রফিট থেকে আলাদা করে রাখা হয় প্রতি 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 ফাইন্যান্সিয়াল ইয়ারে, ওই টাকাটা একটা পুঞ্জীভূত অবচয় হিসাবে বা একিউমুলেটেড ডিপ্রিসিয়েশন হিসাবে আলাদা একটা অ্যাকাউন্ট করা হয়। যেটা ওই 20,000 টাকা বলেন। 20,000 তো 1 বছরে রাখবো, পরের বছরে আরো 20,000 রাখবে, যেটা 40,000 হবে। তো দেখা যায় সম্পত্তির আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। জি। এই 5 বছরে আমি ধরে নিচ্ছি এই সম্পত্তিটা আমাকে 5 বছর সার্ভিস দিবে, এরপর তো আমাকে রিপ্লেস করতে হবে, তাই না? তো আমি যদি একটা সম্পত্তি রিপ্লেস করা তো অনেক ব্যয় সাপেক্ষ। তো আমি ডেপ্রিসিয়েশনের মাধ্যমে যদি আমি প্রফিট থেকে প্রতি বছর আমি টাকা ডেপ্রিসিয়েশন, একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন সাইড করে রাখি, তখন এই যে যে ফান্ডটা ক্রিয়েট হলো, এই ফান্ড দিয়ে আমি মেশিনটা রিপ্লেস করতে পারবো, ঠিক আছে। নতুন একটা মেশিন আমি ওই ফান্ড থেকেই কিনতে পারবো, তাতে করে আমার আর লোন টোন নেওয়া লাগবে না। হ্যাঁ, এই যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা কি অ্যাসেট? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আপনি এটাকে, এটা এটা অ্যাসেট না, এটা আমাদের প্রফিটের একটা অংশ, তো এটা এটা একটা ধরেন কোম্পানির একটা লাইবিলিটি, থ্যাংক ইউ। ঠিক আছে। মানে প্রফিট থেকে আলাদা করে রাখা হচ্ছে, মানে
মালিক প্রফিটটা না নিয়ে ব্যবসায়ী আর কি এটা আলাদা করে একটা একটা ইয়ে হিসাবে ফান্ড রাখতেছে, ক্রিয়েট করতেছে, ফান্ড, একটা ফান্ড ফান্ড ক্রিয়েট ক্রিয়েট করে করতেছে। একবারে ডিপ্রিসিয়েশন। চাইলে তো মালিকেরা নিয়ে নিতে পারতো, ঠিক না? ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ল্যান্ডের ক্ষেত্রে কি ডেপ্রিসিয়েশন ধরা হয়? না, ল্যান্ডের ক্ষেত্রে ল্যান্ডের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন হয় না। ল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যদি এটা লিজ নেওয়া হয়, লিজ, আচ্ছা। তখন এটার উপরে মানে ওই যে লিজ টার্মটা যে শেষ হয়, ধরুন 10 বছরের জন্য লিজ নিল, হ্যাঁ, হুম। 10 বছরের জন্য যে লিজ নিল, 10 বছরে ধরেন 10,000 টাকা। তো জি। প্রতি বছরে ওই যে লিজ একবারে নিয়ে নেওয়া তো একটা অ্যাসেট, আমি লিজ নিয়ে নিলাম, সব ভূমি ভূমি লিজ নিলাম। তো প্রতি বছর এই ভূমির 10 বছরের জন্য নিছি, তো প্রথম বছরে তো এটা থেকে 1,000 টাকা মাইনাস হবে, তাই না? জি। মানে ওইটাকে লিজ, যেই ই আছে, মানে কি বলে এটাকে, যে এই লিজের যে একটা সময় শেষ হয়ে গেল, ওইটা খরচ হিসাবে দেখানো হয়। আচ্ছা। ঠিক আছে, এটা ওরকমই না। ফোন দিচ্ছে কি একবার, ঠিক আছে। দেন এখানে, কারণ ভূমির তো আর কোনো অপচয় হয় না, তাই না? ভূমির হয় ইয়ে, আচ্ছা, ভূমির আর ফ্ল্যাটের কি হয় ডেপ্রিসিয়েশন? ফ্ল্যাটের অপচয় হবে। ভাই তাহলে ল্যান্ডের হবে না, ফ্ল্যাটের হবে কেন? ল্যান্ড তো ভাই আলাদা জিনিস, ফ্ল্যাট তো বিল্ডিং এর ইট, ইট বালু পাথর, এগুলো তো ডিপ্রিসিয়েশন ল্যান্ডের হয়। তো ভ্যালু বাড়ে। ঠিক আছে। না, ল্যান্ডের উপরেই তো আপনি ফ্ল্যাট করতেছেন। ল্যান্ড ল্যান্ড কি কখনো কি অপচয় হয়? মাটির অপচয় হয় কখনো? না। তো আমাকে জাস্টিফাইড থাকতে হবে তো, আমার বিল্ডিং এর ভ্যালু তো দিনে দিনে ক্ষয় হতে থাকবে, ল্যান্ড তো ল্যান্ডের জায়গায় থাকবে। ঠিক আছে, আমরা তো হ্যাঁ, ল্যান্ড যদি আপনি ইমপ্রুভমেন্ট করেন, মানে যদি আপনি ল্যান্ড ডেভেলপ করেন, যে ভূমির উপরে আপনি সুন্দর করে ইয়া টিয়া করে, মানে কি ফ্ল্যাট। বলে, ফ্ল্যাট না, ল্যান্ড, ল্যান্ড ডেভেলপ করে না, ল্যান্ড অনেক নিচে আছে। আচ্ছা এখন আচ্ছা। আপনি ল্যান্ডের উপরে বিভিন্ন ধরনের ইয়া টিয়া দিয়ে, মানে ডেভেলপ করলেন আর কি, পাইলিং টাইলিং করে, তারপরে ইয়ে ও টিয়ে আচ্ছা। করে, হ্যাঁ, ওই যে ডেভেলপার ডেভেলপ কোম্পানি করলেন, গুলা যা করে আবার বিক্রি করে ল্যান্ড। ঠিক আছে। হ্যাঁ সো হ্যাঁ, ডেভেলপ করে ল্যান্ড ইউজেবল করে দেয় যে, হ্যাঁ হ্যাঁ, user। ওইটা ডিপ্রিসিয়েশন হতে পারে, কারণ ওইগুলো তো আস্তে আস্তে নষ্ট হবে। ল্যান্ড ডেভেলপমেন্ট করলে, যেমন একটা প্রজেক্ট করতে গেলে, একটা প্ল্যান্ট মেশিনারি করতে গেলে ল্যান্ড ডেভেলপমেন্ট করতে হয়, সেখানে তো বিভিন্ন ইনস্টল করতে হয় বিভিন্ন জিনিস, ঠিক আছে, উঁচু নিচু করতে হয়, বিভিন্ন ধরনের স্ল্যাব করতে হয়, ইটিপি প্ল্যান করতে হয়, ঠিক আছে। তারপরে ওইখানে পার্কের মতো বাগানের মতো করতে হয়। তো ওই ডেভেলপমেন্ট গুলো তো আস্তে আস্তে ইয়ে হবে, তারা ঝড় ঝাপটা যাক বৃষ্টি হোক, আপনি ওইখানে সুন্দর করে রাস্তা করলেন, ল্যান্ডের উপরে, হ্যাঁ, চলাচলের পথ করলেন, দুই পাশে ই দিয়ে গাছগাছালি দিয়ে, এগুলো ডেপ্রিসিয়েশন হবে। তখন ওটার সাথে একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং টার্মে সাধারণত ওটাকে বলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। হ্যাঁ, শুধু ল্যান্ডের কোনো অপশন নাই অ্যাকাউন্টিং এ। হ্যাঁ হ্যাঁ, হয় ল্যান্ড এন্ড হয় বিল্ডিং, লিজ থাকবে, হয় লিজ থাকবে, নয় ফ্যাক্টরি ল্যান্ড থাকবে। ফ্যাক্টরি ল্যান্ড থাকলে এক্স্যাক্টলি, তখন আবার ইয়েটা আসবে। ল্যান্ড এন্ড কিন্তু বিল্ডিং শুধু একসাথেই ল্যান্ড থাকে বলে সব। কিছু নাই, মানে অ্যাকাউন্টিং কনসেপ্টে শুধু ল্যান্ড বলে, মানে ল্যান্ডটা অ্যাসেট হিসেবে, ফিক্সড অ্যাসেট হিসেবে অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ আর যদি হ্যাঁ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়ে ওই টার্মটাকে ডেপ্রিসিয়েশনে নেয়, ওইটা ওইটা এছাড়া ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন হয় না। এক্স্যাক্টলি, হ্যাঁ। এছাড়া ডেপ্রিসিয়েশন হয় না। ওই তো ডেভেলপমেন্ট বলতে আমরা ওই বিল্ডিংটাকেই আমরা হ্যাঁ, বোঝাই, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ই বলে ওটা। ঠিক আছে, ওইটাই ডেভেলপমেন্ট। আমরা থিওরিতে বেশি সময় দেবো না, কারণ থিওরি আপনারা তো নিজেরা পড়ে নিয়েন। এখানে আমরা সব টার্মস দেখি, যে ডিপ্রিসিয়েশন আমাদের যে টার্মস গুলো লাগবে, হ্যাঁ, কোন কোন ফ্যাক্টর গুলো আমার ডিপ্রিসিয়েশনের সময় চিন্তা করতে হয়। প্রথমত কস্ট অফ দ্য অ্যাসেট, ডেপ্রিসিয়েশনে সর্বপ্রথম আমার ই করতে হয় কস্ট অফ দ্য অ্যাসেট, হ্যাঁ, সম্পত্তির মূল্য বা সম্পত্তির উপরে আমার ব্যয় কত হলো, ঠিক আছে। আচ্ছা, মিনিট, ওকে। সম্পত্তির মূল্য, আমরা সম্পত্তির মূল্যটা কিভাবে ধরবো?
হ্যাঁ, আমরা আমরা জানি যে ভাই একটা সম্পত্তি কিনলাম আমি, একটা মেশিন কিনলাম, ধরেন 1 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, এইটাই কিন্তু আমার শুধু সম্পত্তির মূল্য না। সম্পত্তির মূল্য বলতে বোঝায় একটা সম্পত্তি কেনা, তার পরিবহন খরচ, তার আনুষঙ্গিক সব খরচগুলো যোগ করে ওই সম্পত্তির উপর যে খরচগুলো, ওই সম্পত্তি অ্যাকোয়ার করতে আমার যত খরচ হবে সবগুলোকে একসাথে যোগ করে আপনার সম্পত্তির মূল্য বের করতে হবে। যেমন সম্পত্তি কিনলেন 1 লাখ টাকা দিয়ে, এটা ট্রান্সপোর্টেশন খরচ, লেবার খরচ, হ্যাঁ, ইনস্টলেশন খরচ, এই সবগুলো যোগ করে তারপরে আপনাকে টোটাল ভ্যালু অফ দ্য অ্যাসেট কস্ট অফ দ্য আপনাকে অ্যাসেট। বের করতে হবে। ঠিক আছে, কস্ট অফ দ্য অ্যাসেট বের করতে হবে, ওইটার উপরে আমরা ডিপ্রিসিয়েশন ধরবো। শুধু যে আমি, ঠিক আছে, শুধু যে আমি ইসের উপরেই করব যে এই সম্পত্তি আমি যা দিয়ে কিনলাম, ঠিক আছে, সেইটাই যে আমি ধরবো সেটা মানে ওইটা না। ওকে, আমাকে আনুষঙ্গিক খরচগুলো আমাকে, ঠিক আছে, ইয়ে করতে হবে। বুঝতে পারছেন? সো জাস্ট 1 মিনিট। ইউজফুল লাইফ অফ অ্যাসেট। আচ্ছা, এটা কি বুঝছেন আমি সম্পত্তির মূল্য বলতে কি বোঝাচ্ছি? সম্পত্তির ব্যয়, জি ভাইয়া, মানে বুঝতে পারছি। কস্ট অফ অ্যাসেট। কস্ট অফ অ্যাসেট। একটা ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটের উপরে রেজিস্ট্রেশন কস্ট, ফ্ল্যাটের রিনোভেশন কস্ট, ফ্ল্যাটের মর্টগেজ কস্ট, ফ্ল্যাটের ইউটিলিটি, ফ্ল্যাটের ওই যে কার পার্কিং, সব মিলিয়ে হবে আপনার খরচ। ঠিক আছে, জি। তো যে কিনলেন ওইটাই কিন্তু না। সুতরাং এটা মনে রাখতে হবে, আমরা যখনই খরচ বের করব বা ব্যয় বের করব ওই সম্পত্তির উপরে আমার আনুষঙ্গিক সবগুলো যোগ হবে। ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট, ঠিক আছে, ইউজফুল লাইফ বলতে বোঝায় ওই সম্পত্তি থেকে আমি, ওই সম্পত্তিটা কত বছর আমি ব্যয় করতে পারবো। ঠিক আছে, কত বছর আমি এই সম্পত্তিটা ব্যবহার করতে পারবো। ওকে, ধর 5 বছর, 10 বছর, এরপরে সম্পত্তিটার ভ্যালু থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এইভাবে একটা এস্টিমেটেড লাইফ ইয়ে করা হয় যে এই মেশিনটার বয়স হবে এত বছর, মানে মেশিন থেকে আমি আগামী 5 বছর আমি ইয়ে, এটা থেকে সুবিধা পাবো। সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু হচ্ছে যে এই যে সম্পত্তিটার যে ইউজফুল লাইফ, এই লাইফ শেষ হওয়ার পর এই সম্পত্তিটার অবশিষ্ট মূল্য কত থাকবে। জিরো হইতে পারে বা একটা লামসাম একটা ভ্যালু হতেও পারে। এটাকে বলা হয় সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু। এই টার্মস গুলো কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। ডেপ্রিসিয়েবল ভ্যালু, এই সবগুলো কিন্তু আমাদের অঙ্ক করার জন্য লাগবে। ডেপ্রিসিয়েবল ভ্যালু কাকে বলে? যার উপরে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবেন। তো আমার যার উপর আমি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করব সেটা কি? টোটাল কস্ট অফ দ্য অ্যাসেট, টোটাল কস্ট অফ অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু। ঠিক আছে, এই যে ভ্যালুটা আসবে এইটাকে বলে ডেপ্রিসিয়েবল ভ্যালু, মানে যেটার উপরে আমি আমার ক্যালকুলেশন করব বা ডেপ্রিসিয়েশন চার্জ করব। ওকে, ভাইয়া বোঝা গেছে? আমাদের একটু বলতে পারি ভাইয়া, হ্যাঁ, সেগুলো শিওর আমাদের শিওর। ওই যে কম্পিউটার বা পিসি প্রত্যেক বছর 20% করে কাটে, কিন্তু ধরেন যেটা 7-8 বছর হয়ে গেছে এটারও দিকে দাম দেখায় 1 টাকা, মানে জিরো হয়ে যাওয়ার কথা না 20% করে কাটলে? ওই যে ইসে কম্পিউটারে, হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার রাইট। না, একটা জিনিসের তো একেবারে ভ্যালুলেস হইতে পারে না, ওটা ভাঙ্গারি দোকানে বেচলেও তো আপনি কিছু বেচতে পারবেন, ঠিক না? তো এক এক টাকা টা- এটা আবার কেমন দাম? 1 টাকা যদি না দেখায় তাহলে ওটা তো আপনি ব্যালেন্স শিটে ঢুকাতে পারবেন না। ভ্যালুলেস জিনিস কি ব্যালেন্স শিটে ঢুকাতে পারবেন? একেবারে জিরো হবে না, মানে অবশিষ্ট কিছু ভ্যালু থাকবে আর কি। হ্যাঁ, ওইটা যদি আপনি, ওটা দিয়ে কটকটিও তো খাইতে পারবেন। ও, ঠিক আছে, একবারে জিরো বলতে কিছু নাই, বুঝছেন? আর 1 টাকা দেখায় এই কারণে, নাহলে তবে ব্যালেন্স শিটে আপনি ওটা শো করতে পারবেন না। একটা বুঝ- ভ্যালু দিয়ে শো করতে হবে ওইটাকে, অ্যাসেটটাকে একটা ভ্যালু দিয়ে শো করতে হবে। ঠিক আছে, নাহলে তো ওইটা মনে করেন হিসাবের খাতা থেকে পুরো চিরতরে চলে যাবে।
মেথড অফ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন অনেকগুলো মেথড আছে, আমরা এগুলোই শিখবো। স্ট্রেট লাইন, রিডিউসিং, হ্যাঁ, ইউনিট অফ অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের আছে, আমরা এটা দেখবো পরে। দেন আছে লিগ্যাল আর অ্যাকাউন্টিং রুল। অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর মানে নিয়ম অনুযায়ী আপনাকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে দেখাতে হবে। এটা হচ্ছে অ্যাকাউন্টিং রুল। অবসোলেন্স, ঠিক আছে, টেকনোলজি হয়ে যাওয়া, আউট অফ ডেট হয়ে যাওয়া, হ্যাঁ, তো এটাকে বলা হয় অবসোলেন্স। তো এই যে এই ফ্যাক্টর গুলো আমার ডেপ্রিসিয়েশনের কম্পিটিশনের ক্ষেত্রে লাগবে, হ্যাঁ। আপনি যদি দেখেন যে আপনার মেশিনটা দ্রুত অবসোলেন্স হয়ে যাচ্ছে, দেন আপনাকে কি করতে হবে, যে কি করতে হবে, আমাকে দ্রুত অবচয় মানে ডেপ্রিসিয়েশন ধরে সম্পত্তিটার ভ্যালুটাকে তাড়াতাড়ি আমাকে মানে মানে কমে আনতে হবে। ঠিক আছে, মানে ওই মেশিন আমাকে রিপ্লেস করতে হবে, দ্রুত আমাকে খরচ হিসাবে ধরে লাভের অংশ থেকে টাকা আমাকে নিয়ে ওটা কি করতে হবে, হ্যাঁ। তো অবসোলেন্স যদি দ্রুত হয়, ডেপ্রিসিয়েশন রেটও আমাকে দ্রুত ধরতে হবে। আমার এই কথা বুঝছেন? অবসোলেন্স যদি দ্রুত হয়, ডেপ্রিসিয়েশন আমাকে চার্জও বেশি করতে হবে। মানে কেন হচ্ছে ভাইয়া? মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন বিভিন্ন মেথড আছে, কিছু মেথডে মানে সব বছরে প্রতি বছরে একই রকম রাখে ডেপ্রিসিয়েশন। ভাইয়া আর বললেন যে অবসোলেন্স যত দ্রুত হবে। হ্যাঁ, তত ডেপ্রিসিয়েশন তত বেশি অ্যামাউন্টে ধরতে হবে, কারণ ওই সম্পত্তি তো রিপ্লেস করতে হবে দ্রুত, টাকা পাবো কই? মানে হচ্ছে ডেপ্রিসিয়েশনের সাথে অবসোলেন্সটা অ্যাড হয়ে অ্যামাউন্টটা বেড়ে যাবে। না না, ওইটা না। হুম, ধরেন আপনি একটা ইয়ে কিনলেন, মোবাইল কিনলেন, আর মোবাইল কিনলেন আর এটার আপডেট ভার্সন বেরিয়ে গেছে, আগেরটা আপনি ই করতে চান না, ঠিক আছে। হুম। তো আপনি চাইবেন কি দ্রুত মেশিনটা রিপ্লেস করতে, না জি। মানে মোবাইলটা। তো জি। দ্রুত যদি এটাকে রিপ্লেস করতে চান তাহলে টাকা তো লাগবে, তাই না? জি। তো এই টাকাগুলো কিভাবে চার্জ করতে হয়, লাভ লোকসান থেকে ডেপ্রিসিয়েশন নামে চার্জ করতে হয়। তো আচ্ছা। আগে যেখানে 5 বছর ধরে 1,000 1,000 করে চার্জ করতেন, এখন আপনি চাইবেন কি, যেহেতু এটা অবসোলেন্স অলরেডি হয়ে গেছে, আমি 2 বছরের মধ্যে 20,000 টাকা চার্জ করে আমি মেশিনটা রিপ্লেস করে ফেলি। ওকে, গট দ্য ঠিক পয়েন্ট। আছে, কারণ ওই পুরাতন মেশিন আপনি 5 বছর ধরে ওভার দা 5 ইয়ার্স আপনি ইউজ করে করে ডিপ্রিসিয়েশন ধরবেন, এতে করে তো আপনার প্রোডাকশন ইফিসিয়েন্সিতে আপনার হ্যাম্পেয়ার হবে। ঠিক আছে, সো আমার মেশিন রিপ্লেস করার জন্য আমার এই মেশিনের ডিপ্রিসিয়েশন চার্জ করে দ্রুত আমাকে ফান্ড, ওই যে অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন একটা গঠন করে আমাকে নতুন একটা মেশিন কিনতে হবে। ঠিক আছে, ওকে। আমাদের এখানে আইডেন্টিফাই দ্য কস্ট টু ইনক্লুড ইনিশিয়াল ভ্যালু অফ দ্য প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এটা ওই যে আমি বলছিলাম না যে একটা মেশিনের কস্ট আপনি কিভাবে ধরবেন, মেশিনের পারচেস প্রাইস, তারপরে এই মেশিনের উপর আনুষঙ্গিক যে খরচ, তারপরে ইনিশিয়াল টেস্টিং খরচ, এইটার বরোইং কস্ট, হ্যাঁ, ঋণ নিয়ে বোরিং যদি কস্ট কেন ভাইয়া? ও আচ্ছা। ঋণ নিয়ে যদি কিনে থাকেন সেটাও, এবং অন্যান্য খরচ যদি থাকে, সব খরচ মিলে ওই মেশিনের খরচটা দেখাইতে হবে আপনাকে। কারণ ওই মেশিন যদি আপনি না কিনতেন তাহলে এই আনুষঙ্গিক খরচগুলো তো আসতো না, তাই না? ওই মেশিনটা কেনার কারণে হচ্ছে। ওকে, আপনি যখন কোরবানি দেন, গরু কিনেন, গরু কেনার সাথে সাথে গরুর খড় কুটা, তারপরে আরো অনেক কিছু ছুরি কাঁচি এগুলো আপনার ম্যানেজ করতে হয়, ঠিক না? তো জি। গরু যদি না থাকতো তাহলে ওইগুলো তো থাকতো না। জি। গরুর জন্যই তো আপনার ওই ট্রান্সপোর্টেশনের খরচটা গেছে, তারপরে এই যে গ্যারেজের মধ্যে খাবার টাবার আরো যা জিনিসপত্র লাগছে, তাই না, হুম। এগুলাই গেছে। তো সেই জন্য আমাকে ওই মেশিনের খরচ প্লাস ওই মেশিনের উপরে যে আনুষঙ্গিক খরচ সবগুলো মিলে আমাকে প্রপার্টির কস্ট ধরতে হবে। আচ্ছা, এটা আমরা অভিজ্ঞত না যে, আচ্ছা, অ্যাসেট হচ্ছে দুই প্রকার, হ্যাঁ, এগুলো আমরা যখন ওই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করব, ঠিক আছে, আমরা দুটোই ধরে ফেলবো এটা 2 সপ্তাহের মধ্যেই। 2 সপ্তাহ লাগবে না, আমাদের এই যে শনিবার একটা ক্লাস করার পরে, ঠিক আছে, আমরা দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ধরে ফেলবো, রেশিওটা আমরা করে করে তারপরে ব্যালেন্স শিট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে দেবো, এই পর্যন্ত করলেই হবে, আর আমাদের অত অঙ্ক লাগবে না। ঠিক আছে, বেশি করাতে গেলে পরে দেখা যায় যে মানে কিছুই হবে না। যে পর্যন্ত শিখেছি আলহামদুলিল্লাহ,
সাথে আমরা রেশিও অ্যানালাইসিসটা, আর হচ্ছে ওই যে 28 নম্বরের যে অঙ্ক ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, স্টেটমেন্ট। ওটা এই দুইটা আমাদের হচ্ছে টার্গেট। ঠিক আছে, কারণ আর সময়ও নেই আর, আর হ্যাঁ, সময়ও নেই। 1 মাসও নাই আর। হ্যাঁ, আমি তো আপনাদেরকে শিখিয়ে দেবো, বাসায় মূল কাজ আপনাদেরই করতে হবে। ঠিক আছে, মূল কাজ আপনাদেরই করতে হবে, বাসায় করতে হবে। প্রবলেম গুলো হয়তো আপনারা ইয়ে করে রাখবেন, আমি সেগুলো হয়তো সলিউশন করে দিব পরে। ঠিক আছে, বাট বাসায় আপনাদের হিউজ প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদেরকে প্র্যাকটিসের শিটও দিয়ে দিব, অ্যান্সার সহ। আপনারা বাসায় করবেন, ইনশাল্লাহ আমি কনফিডেন্ট যে আপনারা কমন পাবেন। ঠিক আছে, ভাই এটা তো আগের স্টাইলের মতোই প্রশ্ন হবে, এটা তো আর নতুন ফরম্যাটে প্রশ্ন হবে না না বেসিক আগের আছে। স্টাইলে তো অনেক, আগের স্টাইলের মতো হবে, কিন্তু অনেক অনেক কোশ্চেন তো আসবে না এখানে, কারণ হ্যাঁ, আপনার এখানে তো ইনভেন্টরির অঙ্ক নাই। ঠিক আছে, তারপরে এখানে তো সিবিপি নাই, আপনার, রিকনসিলেশন নাই। হ্যাঁ ওগুলো তো নাই, এগুলো তো সব ইয়ে, বেসিক, এখানে খালি বেসিক জিনিসটা আচ্ছা শেখাবো। ভাইয়া, কি থাকবে, ডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথড তো দেখলাম আছে এখানে। কি এটা? ওই যে এত ওই যে দূরে বল, চলে গেছেন গা? ওইটা হলো ওটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ঠিক আছে, জি, ওইটা ওটা তো আমাদের, আছে ক্যাশ ফ্লো বেসিক এখন, স্টেটমেন্ট আমাদের দরকার নাই এখন। ঠিক আছে, কিন্তু এই এমনিতেই সিলেবাসে তো আছে। সমান। ডেপ্রিসিয়েশন থেকে কি আমাদের আলাদা অঙ্ক থাকবে নাকি না 28 নম্বরের ভিতরে থাকবে? না না, ডেপ্রিসিয়েশন তো আলাদা অঙ্ক, আলাদা। আলাদা অঙ্ক। আপনাদের অঙ্কই মূল থাকবে টার্গেট আলাদা থাকবে, করে। শোনেন, আপনাদের মূল টার্গেট থাকবে 3টা থিওরি দেওয়া। ঠিক আছে, আমি বলে দিই, আচ্ছা, প্রথম 2 থিওরি দিয়ে দিয়ে দিবেন, আর হচ্ছে একেবারে শেষে শর্ট নোট আসে, এই 3টে দিয়ে দিবেন। আর এইদিকে মাঝখানে 28 নম্বর অঙ্ক তো ম্যান্ডেটরি হ্যাঁ 4টা। আর ওইদিকে ধরেন আপনার আসবে আইদার টেবুলার অ্যানালাইসিস, আইদার আপনার ওই যে আপনার জার্নাল থেকে শুরু করে আপনার ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত, অথবা আপনার ইয়ে আসবে ওই যে কি বলে, ওয়ার্কশিট, সমন্বয় জাবেদা আসবে, মানে অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি। অথবা ওয়ার্কশিট। ঠিক আছে, এই 4টা থেকে একটা থাকবেই। হ্যাঁ, আর ওদিক থেকে আপনার রেশিও থেকে একটা থাকতে পারে। ওকে, আর ভাই ওই যে ক্যাশ ফ্লোর যে ডাইরেক্ট ইনডাইরেক্ট মেথড, ওটা থাকবে না? ওটা থাকবে, কিন্তু এটা আপনার করার সময় পাবেন? আপনার তো মানে টাইম ওটা নেই। না, আমরা মানে জিনিস, আমরা সব অঙ্ক করাইলে তো ফেল মারবেন পরে, ইয়া কিছুই হবে। 28 নাম্বার অঙ্কটা, মানে 28 মার্কের অঙ্কটা আমরা কি সবার শেষে ধরবো নাকি কখন করলে ভালো হয়? 28 নম্বর অঙ্কটা আপনার শেষে ধরলেই ভালো। আচ্ছা, ঠিক আছে, কারণ ওইটা যদি না মিলে, তাহলে মাথা খারাপ কিন্তু হবে। মানে ওইটা নিয়েই পুরো 3 ঘন্টা যাবে। ঠিক আছে, না মিললে পরে আওলায় যাব, তারপর আর কোনো কিছুই 3 ঘন্টা, 3 ঘন্টা ওইটাই খেয়ে দিবে আপনার। অনেক সময় না মিললে অনেকে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়, যে এটা মিলেই সারবো, তারপরে আমি হ্যাঁ, অন্য জায়গায় যাবো। জি, ঠিক জি। আছে, এটা ব্যাপক চ্যালেঞ্জ হিসেবে নেয়। হ্যাঁ, কাজে আপনি আগে আপনার 5 নাম্বার এনশিওর করে নেবেন, 80 নাম্বার আগে অ্যান্সারটা করে নেবেন। হ্যাঁ, ভাই ঠিক আছে, 100 অ্যান্সার করলে তো 45 পাওয়া যাবে, 100 যদি অ্যান্সার করি। ভালো মতো করলে মানে 60 করলেও 45 পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে যে এই শোনেন, আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে সব শেষ করা সম্ভব না। হ্যাঁ, আমরা একটু টেকনিক্যালি যেগুলো আমাদের মনে করেন যে পড়লে মানে ছেড়ে দিলে আমাদের সমস্যা নাই। হ্যাঁ। ঠিক আছে, সব যদি আমি করাইতে যাই, তাহলে আপনারা এই প্রবলেমে পড়বেন। হ্যাঁ, আচ্ছা সুমন ভাই, আমাদের ওই যে এমএফএস বা বিসিএফআই যে বিজনেস কমিউনিকেশন, ওই ক্লাসগুলো শেষ, ওগুলো তো সিলেবাস ছোট, মানে ওটা শেষ হয়ে গেলে ওই জায়গায় ইসের ক্লাসটা দেওয়া যায় না, অ্যাকাউন্টিং এর ক্লাসটা? হ্যাঁ, হ্যাঁ, ওগুলো শেষ করে দিবে অবশ্যই, আমরা এখানে ইয়ে করে দেবো। আমাদের ওগুলো দিয়ে আর তো বেশি নাই। হ্যাঁ, এমএফএস, ওগুলো তো শেষ। এমএফএস আর যে এই বিসিএফআই, হ্যাঁ, হ্যাঁ, ওটা তো এটা শেষ প্রায়। ইনশাল্লাহ আমরা আর সর্বোচ্চ একটা ক্লাস নিব। না, এমএফএস এ 2টা ক্লাস লাগবে আমাদের। একটা হলো অঙ্ক, আর ঠিক আছে, আরেকটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, একটা চ্যাপ্টার আছে, আর হচ্ছে অঙ্ক, এটা শেষ করে ফেলে আর মনে করেন বিসিএফআই তো আমাদের। নাই তেমন কিছু, বিসিএফআই। বিসিএফআই, হ্যাঁ বিসিএফআই আমাদের আর একটুখানি আছে, হয়তো একটা চ্যাপ্টার আছে, আমরা একবারে শেষ করে দিচ্ছি, দুইটাও মানে থাকে, হ্যাঁ, ওটা শেষ করে দিলে একবার শেষ করে দেবো। তখন ওইটা ভাইয়া আমরা একটু একটু, একটা ডিস্টার্ব, হ্যাঁ। বেসিক ভাইয়া আইডিয়া। ভাইয়া এমএফএস টা যে আপনি যেমন ইংলিশ শিট যেরকম করছেন, এই আলোকে কি বাংলা শিটটা করছেন এমএফএস? না 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 না, আমি বাংলা শিটটা করছি হলো, শোনো, বাংলা শিট আমি ওভাবে কই নাই। বাংলা শিটটা আমরা করছি হলো সাজেশন সলিউশন, একটা মার্কেটে সেলের জন্য করছি। ও ঠিক হ্যাঁ, আছে, ওটাকে আমরা পাবো না নাকি, ওটা আমাদেরও কিনতে হবে?
না না, আপনারা দুইটা পড়তে যাবেন কেন? বাংলা শিট, বাংলা ইংলিশ মিলিয়ে। না না না, সাজেশন তো আমরা পাইনি এখনো, মানে আমরা কি ওটা সাজেশন কিনবো না? সাথে ইংলিশে আছে, আপনাদেরকে তো দিয়ে দিছি আমি আগেই। না আমরা, আমি তো লিঙ্ক পাইনি ভাইয়া। আপনি বলছিলেন যে একদিন ক্লাসে মনে করায় দিতে লিঙ্কটা দিবেন সাজেশন। না না, আমি পাঠিয়ে দিছি আগেই, আপনি আমার, দেখেন। আমি মেইল অ্যাড্রেসে নাই ভাইয়া, ওই যে অ্যাড আমি করা বলছি নাই। না, আপনার সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা করেন, হ্যাঁ, উনি এই মেইল গুলা উনি করে, হ্যাঁ। লিঙ্কে আছে। ভাইয়া আপনি তো এখন ক্লাসে আছেন, এখন তাহলে সাজেশনটা তো এখানে লিঙ্কটা তো দিতে পারেন। সাজেশনের লিঙ্কটা পাঠানো হয়েছে ইন্ডিভিজুয়ালি, আমার পক্ষে পাঠানো সম্ভব না, আপনারা যদি মেইলে। না, এই যে আমাদের এই গ্রুপে, যে এই গ্রুপের চ্যাটে দিয়ে দিলেও তো আমরা এই কজন পেতে পারি ভাইয়া। না, আমরা তো, গ্রুপে গ্রুপে তো সবাই সব সাবজেক্ট নেয় নাই, ও কারণ যে নেয় না, নাই আমাদের তারে। শুধু ইশিটটা দেন, অ্যাকাউন্টিং এরটা দেন ভাইয়া, আমরা তো এখানে তো সবাই অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং তো সাজেশন সলিউশন করি না, এটা মূলই এই শেষ হয় নাই কা। ও আচ্ছা আচ্ছা। বা এটা নতুন সাবজেক্ট, আমি তো রোবট না, বা ওই যে ওই যে মার্কেটে যারা মনে করেন যে বুং বাং করে চ্যাট জিপিটি থেকে আইন না, মনে করেন যে বিক্রি করতেছে 50 টাকা করে, ওই শীট তো আমি বানাই না। না 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 ওটা না, বানাইলে আমি তো মানে, আমার ধরেন, মানে আমার 2 দিনের মধ্যে আমি মনে করেন যে সব বানাই ফেলতে পারবো। না বুঝতে আর পারছি ভাইয়া। তাহলে আমি 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 মনে করছি যে এমএফএস এর কথা যেরকম বলেন বিসিএফ, আমি মনে করছি বেসিক অ্যাকাউন্টিং এরও বুঝি সাজেশন তৈরি বেসিক করে অ্যাকাউন্ট ফেলছে। এত সোজা বানানো? হ্যাঁ, না, আপনার এমএফএস ক্লাসটা পড়লে যে ক্লাস করান সাথে সাথে হ্যাঁ ওই বাংলাটা দিন নিব, পড়তে পারি মানে হয়ে যায়, মানে চমৎকার লাগে। হ্যাঁ। এমএফএস টা এই ওই জন্যই দিন আর নিয়ে কি নিব মানে। স্যার। ভাই, আপনারা যেভাবে মাঝে মাঝে কয়েকজন কথা বলেন, মনে হয় যে ওই যে স্কুলের পোলাপান যেরকম সব রেডিমেড আছে না, ওরকম ভাবে বলেন, নিজেরা কিছু করেন। আমি তো মনে হয় আমি যথেষ্ট করতেছি, বুঝছেন? জি এগুলো আপনাদের নিজেদের কিছু করতে হবে। আর গাছের ডা খাইয়া তলাটা টোকালে তো হবে না, যেখানে আমরা আছি ওই জায়গাটা ভালো মতো শেখেন আগে। আমি তো জানি আমার হেডেক আছে আপনাদের শেষ করে দেওয়ার। ঠিক আছে, আপনি এক চ্যাপ্টার করতে যায় যদি দূরের এই 7 নাম্বার অধ্যায়ের চ্যাপ্টারের রেফারেন্স টানেন, তাহলে তো আসলে প্রবলেম। ভাই, ঠিক আপনি আছে, শেষ করে দিয়েন, আমরা নিতে পারি বা না পারি ক্যাশ ফ্লো এটা আমাদের দোষ, আপনার কিছু। সবাই তো পারবে না, যারা নন কমার্স আছে, আপনি তো অনেক আগে থেকে পরীক্ষা দেন, অনেকে আছে আমিও তো এগুলা নন না কমার্স, বিষয়। আমিও তো নন বিজনেস ব্যাকগ্রাউন্ড। আপনি পরীক্ষা তো দিয়ে আগে থেকে পাশ সেই করতে পারি 10 বছর ভাইয়া। আগে থেকে পরীক্ষা দিচ্ছেন, জি। তাহলে ওই অনেক আছে অ্যাকাউন্টিং নামই শুনছে এখন, আছে না এরকম অনেকে জি ভাইয়া, অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিং যে এর একটা জার্নাল, জার্নাল নামটা জীবনে প্রথমে শুনছে এমন লোক বেশি। জি জি জি, ঠিক এর আছে, আগে কোনোদিনই ধরি নাই। আমা আমা আপনি তো মনে করেন বুঝতে পারবেন, কিন্তু ওনাদেরকে আমার তো ধরেন সবাই সবার মতো করে উপযোগী করে আমাকে শীট তৈরি করতে হয় বা ক্লাস নিতে হয়, বুঝছেন? আমি চাইলে তো সুমন ভাই, একদিনে সুমন এখানে ভাই ক্লাস একটু করার পর ইন্টারাপ্ট করি। প্রথম জীবনে জার্নাল সুমন করছি ভাই, আর কি, একটু হ্যাঁ, প্র্যাকটিস। কাইন্ডলি সবার একটু ইন্টারাপ্ট করি। আজকে আমার 2 ঘন্টার একটা ট্রেনিং সেশন ছিল ব্র্যাক ব্যাংকের, আমরা 250 লোকের বেশি একসাথে করছি। বিলিভ হ্যাঁ, ইট যে 2 ঘন্টার মধ্যে যখন এটা করানো হয়েছে সেশনটা, আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে, ক্রেডিট কার্ড আমরা অ্যাপস এর মাধ্যমে দিব, কাস্টমার নিজে অ্যাপ্রুভ করে নিয়ে নিবে। তো 2 ঘন্টার মধ্যে কোনো এক সময়ে যখনই বোঝাচ্ছিল ট্রেনার, কেউ কোনো কথা বলেনি, একটা চ্যাপ্টার একটা জিনিস বোঝানো শেষ, উনি বলছে এটা নিয়ে কি কারো প্রশ্ন আছে। যদি এরকম কেউ না বুঝছে, একটা হয়তো প্রশ্ন করছে। তা আমরা মনে হয় যেহেতু এটা লেখাপড়া ক্লাস, এর মধ্যে অনেকে আছে এই সাবজেক্টের পড়াশোনা করা, আমি মনে করেন এই সাবজেক্টের নামই নামই জানি না, সবগুলো সাবজেক্টের নাম আমি এখনো জানি না। তো সেই হুম ক্ষেত্রে হুম। আমার জন্য প্রবলেম হবে। আপনার মতো করে শেষ করবেন, একটা পড়ানো শেষ, প্রশ্ন করবেন যে কারো কি প্রশ্ন আছে কিনা, তখন আমরা করলে ভালো হয়। মধ্যে দিয়ে আমি যতটুকু জানি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি বা আমি প্রশ্ন করি, তাহলে তো পড়ানোতে ইন্টারাপ্ট হয়ে যায়। এই হ্যাঁ, জন্য কিছু এক্স্যাক্টলি। মনে করেন না এটা প্লিজ। পড়ানোর সেটাই, মধ্যে আমার মনে হয় যত সম্পর্কই আছে আমরা পড়ানোর কথা মধ্যে। বললে এই দেখেন 40 মিনিট পার হয়ে গেল, এই যে হ্যাঁ, বুং এটা বাং তাহলে আলোচনা করছি, এই যে ফ্রুটলেস মনোযোগটা আলোচনা কিন্তু হয়েছে। ইন্টারাপ্ট হয়ে যায় ভাইয়া, ভাইয়া প্লিজ। শুরু করেন, ভাইয়া শুরু করেন। হ্যাঁ, মানে পড়ার মধ্যে যাতে আমরা প্রশ্নটা না করি, প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, শোনেন, তো ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট এই দুইটার মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট হচ্ছে যে অ্যাসেট গুলো আমি ওভার দ্য ইয়ার্স, মানে কয়েক বছর ধরে আমি ব্যবহার করতে পারবো, এবং এগুলোর দাম হয়ে থাকে কি একটু বেশি দাম হয়ে থাকে। ওকে, যেমন ল্যান্ড, বিল্ডিং, আপনার ফার্নিচার, ঠিক আছে, এই জিনিসগুলো। আর কারেন্ট অ্যাসেট কোনগুলো? যেগুলোকে আমার ডে টু ডে অপারেশনের জন্য যেগুলো লাগে, যেমন ক্যাশ লাগে, আপনার ইনভেন্টরি লাগে। ওকে, আমার প্রিপেড এক্সপেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি কারেন্ট অ্যাসেট। তো
আমাদের অলওয়েজ কি করতে হবে যে ডিপ্রিসিয়েশন ধরতে হবে কোথায়, ফিক্সড অ্যাসেটের উপর। ঠিক আছে, দেন আমরা দেখি এখানে অ্যাডভান্টেজ অফ রিডিউসিং, এটা আপনারা অঙ্ক করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা একটু মেথড গুলো দেখি, কি কি মেথড আছে এখানে। এই যে দেখেন এখানে আছে ডিপ্রিসিয়েশন, অ্যামortization, ডিপ্লিশন, এই তিনটার পার্থক্য পরীক্ষায় কিন্তু আসে। ডেপ্রিসিয়েশন হচ্ছে ফিক্সড অ্যাসেট এবং ট্যানজিবল অ্যাসেটের উপর নেওয়া হবে। যে অ্যাসেট গুলো কি, যে অ্যাসেট গুলো হচ্ছে আমি মানে ধরা ছোঁয়া যায়, যে অ্যাসেট গুলো সেগুলো হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। আর অ্যামortization করা কি ইনট্যানজিবল অ্যাসেটের উপরে, যেমন আপনার কি থাকে, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো। আর ডিপ্লিশন ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল রিসোর্স আপনি যখন এক্সট্রাক্ট করবেন মানে উত্তোলন করবেন, সেগুলোকে বলা হয়, সেগুলো থেকে যখন আপনি যত বেশি উত্তোলন করবেন এটা কি হতে থাকবে, ডিপ্লিশন হতে থাকবে, মানে ক্ষয় হতে থাকবে, শেষ হতে থাকবে। ওকে, এটা পরীক্ষা কিন্তু অনেক বেশি আসে, এটা আপনারা একটু করে নেবেন। কারো কোনো কোশ্চেন আছে এখানে, বলেন। না ভাইয়া। সবাই কি বুঝছেন? ডেপ্রিসিয়েশন, অ্যামortization, ডিপ্লিশন? আচ্ছা, নাই। ওকে, আমরা দেখি এখন কতগুলো মেথড আছে এখানে। এখানে অনেকগুলো মেথড আছে ডিপ্রিসিয়েশন চার্জ করার। আমি এখানে তিনটা, কমনলি তিনটা এখানে দিছি, বাট আরো আছে, 5-6টার মতো আছে। আমরা চলে যাই হচ্ছে এই যে আমাদের যে ফর্মুলার ঘরটা, সেখানে চলে যাই। ফর্মুলাটা কি দেখতে পাচ্ছেন? জি। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, খুব ভালো মতো বুঝবেন, যারা না বুঝবেন অবশ্যই কোশ্চেন করবেন, হ্যাঁ। কতগুলো মেথড আছে দেখেন, 6টা মেথড আছে। স্ট্রেট লাইন মেথড, আমি ডেপ্রিসিয়েশন ধরবো স্ট্রেট লাইন মেথড। এটাকে, এটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি ডেপ্রিসিয়েশনের, মানে প্রতি বছর আমার ডেপ্রিসিয়েশন হবে কি সমান অ্যামাউন্ট, সিমিলার অ্যামাউন্ট হবে। এটার সূত্র কি, ডেপ্রিসিয়েশন পার ইয়ার কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ, মানে এস্টিমেটেড লাইফ স্প্যান অফ দ্য অ্যাসেট। ওকে, যেমন একটা অ্যাসেটের দাম ধরেন 1 লাখ টাকা, ঠিক আছে। তারপরে অ্যাসেটের রেসিডুয়াল ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু কি, এটা রেসিডুয়াল ভ্যালু বলতে কি এটা, খরচ হওয়ার পর যে অবশিষ্ট সামান্য মানে অংশটা থাকে 5 বছর খরচ হওয়ার পর, হ্যাঁ মানে এটা মেয়াদ লামসাম যে পূর্তির পরে অ্যামাউন্টটা। যেই অ্যামাউন্টটা থাকে ওইটা। আর একটা হচ্ছে আপনার টেনিউর, মানে এস্টিমেটেড লাইফ স্প্যান, এস্টিমেটেড লাইফ স্প্যান অফ দ্য অ্যাসেট। 5 ইয়ার্স। ধরেন 5 ইয়ার্স, আমি ধরলাম 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, যাই ধরলাম। তাহলে আমার সরল রৈখিক পদ্ধতিতে আমার ডিপ্রিসিয়েশন কত হবে, আমি সূত্রতে বসাই দিই, কস্ট অফ দ্য অ্যাসেট 1 লাখ টাকা মাইনাস সেলভেজ ভ্যালু, সেলভেজ ভ্যালু বা রেসিডুয়াল ভ্যালু হচ্ছে 10,000 টাকা, ডিভাইড বাই কত লিখবো, 5। 5 ইয়ার্স। তাহলে কত আসে দেখেন তো, আমার এখানে আসতেছে 90,000 ডিভাইড বাই 1800। 5, কত আসে, 18,000। জি। 18,000 টাকা হচ্ছে আমার ডিপ্রিসিয়েশন, ইয়ারলি ডিপ্রিসিয়েশন। সব পুরো বছরই আমার কি থাকবে, একই থাকবে, 1,000 টাকাই। বলেন, এখানে কারো কোনো কোশ্চেন আছে এই এটাই? না। আশফাক ভাই, ওবায়দুল ভাই, কোনো কোশ্চেন আছে? ভাই না রেসিডিউয়াল না ভ্যালুটা ভাইয়া, কোনো কোথায় পেলাম কোশ্চেন নাই আমি? ভাইয়া, কোশ্চেন নেই। রেসিডুয়াল ভ্যালু হচ্ছে দেয়া থাকবে পরীক্ষায়, দেওয়া থাকবে? দেওয়া থাকবে। আচ্ছা। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন, শ্যামলী আপা কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, বুঝতে পারছি। যেমন এই যে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে আমরা একটু বুঝাই, দেখেন। এই যে স্ট্রেট লাইন মেথড, ঠিক আছে, ধরেন মেশিনের কস্ট হচ্ছে 50,000 টাকা, স্ক্র্যাপ ভ্যালুকে বলা হয়, এই যে স্ক্র্যাপ ভ্যালু অনেকগুলো নাম, সেলভেজ ভ্যালু, তারপরে আর কি নাম আছে, রেসিডুয়াল ভ্যালু। রেসিডুয়াল ভ্যালু, সেলভেজ ভ্যালু, এগুলো, হ্যাঁ।
আর লাইফ হিসাব আছে 5 ইয়ার্স, তাহলে আমার ডেপ্রিসিয়েশন হবে কি, আমার এই যে কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই 5, তাহলে 9,000 টাকা। ঠিক আছে। দেন আচ্ছা, আমরা যদি চাই যে এই যে ভাইয়া এখানে কি স্টেট টাকা লিমিট, লিখতে হবে, যে নয় হ্যাঁ হাজার টাকা হ্যাঁ পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, জি জি, লিখেন টাকা নাকি? টাকা আচ্ছা লিখতে হবে। এখন আমরা যদি চাই যে আচ্ছা আমাদের এখানে আমাদের ডিপ্রেশন ধরলাম, যদি পরীক্ষা আসে তাহলে ডিপ্রেশন রেট কত, রেট যদি বের করতে বলে, রেট মানে পার্সেন্টেজ বের করতে হবে, হোয়াট ইজ দ্য রেট অফ ডিপ্রিসিয়েশন। ইন্টু 100%। ডিপ্রিসিয়েশন রেট যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব, আমরা রেট বের করব এক হিসাবে যেখানে দিয়ে আমরা মানে সিম্পলি বের করতে পারি একটা, যে উপরে 100% দিয়ে নিচে আমরা এস্টিমেটেড লাইফ অফ দ্য অ্যাসেট, এস্টিমেটেড লাইফ অফ দ্য অ্যাসেট, ঠিক আছে, বা লাইফ স্প্যান অফ দ্য অ্যাসেট, তাহলে 100% ডিভাইড বাই কত বছর এটার, 5 বছর লাইফ স্প্যান, তাই না, তাহলে 5, তাহলে কত পার্সেন্ট বের হলো, 20%। তাহলে অবচয়ের হার কত, 20% প্রতি বছর। ঠিক আছে, রেট বের করার থাকতে পারে কিন্তু, যে রেট বের করেন, এটা কি বুঝছেন বলেন, সূত্রটা মনে রাখেন যে 100 ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ, এটা হচ্ছে রেট বের করার ইয়ে। এস্টিমেটেড লাইফ অফ দ্য অ্যাসেট। হ্যাঁ, শ্যামলী আপা বুঝছেন? ভাইয়া ওই যে হ্যাঁ হ্যাঁ, বলেন। বুঝতে পারছি। হ্যাঁ, আমরা যদি রেট বের করতে চাই তখন 100 ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ স্প্যান। হ্যাঁ, ঠিক আছে। এটা আমাদের একটু মনে রাখতে হবে রেট বের করতে গেলে। দেন আমরা যদি বলি যে ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, আচ্ছা এই স্ট্রেট লাইন মেথডের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনের বয়স হচ্ছে 5 বছর, এই 5 বছর সরল রৈখিক হারে, মানে স্টেটে মানে সরল রৈখিক হারে ডেপ্রিসিয়েশন হতে থাকবে, মানে সরল রৈখিক হারে মানে কি, প্রতি বছরই 9,000 টাকা ডেপ্রিসিয়েশন হতে থাকবে। ঠিক আছে, বুঝছেন, প্রতি বছরই 9,000 টাকা ডেপ্রিসিয়েশন হতে থাকে, মানে কোনো বছর কম বেশি না, একেবারে সমান অ্যামাউন্ট, ইভেন অ্যামাউন্টে ডেপ্রিসিয়েশন হবে। এরপর আমরা দেখি ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ঠিক আছে, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, সো এইটার জন্য এটা সূত্র হচ্ছে যে ডেপ্রিসিয়েশন সমান সমান বুক ভ্যালু অফ বিগিনিং ইয়ার ইনটু ডেপ্রিসিয়েশন রেট। ডেপ্রিসিয়েশন রেট আমরা কিভাবে বের করি, সূত্র মনে আছে? হ্যাঁ, এই যে কি হান্ড্রেড একটু আগে পার্সেন্ট যেটা বললেন হান্ড্রেড জি পার্সেন্ট জি, ডিভাইডেড 100%, এস্টিমেটেড ইকুয়াল টু যেটা বের হবে ওইটাই। 100% ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ স্প্যান অফ দ্য অ্যাসেট, তাই না? জি। এস্টিমেটেড লাইফ স্প্যান যদি আমার 5 বছর হয়, তাহলে 10 বছর হয়, তাহলে আমি 10 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, আর যদি 5 বছর হয় 5 দিয়ে ভাগ দেবো, তাহলে কত হচ্ছে, 20%, তাই না? এই ডিক্লাইনিং মেথডে আমাদের এই রেটটা বের করতে হবে, যেমন আমি 20% বের করলাম। এখন বুক ভ্যালু এট বিগিনিং এর, এটার মানে হচ্ছে বুক ভ্যালু বের করার ওয়ে হচ্ছে বুক ভ্যালু সমান সমান মেশিনের কস্ট মাইনাস ডেপ্রিসিয়েশন। বুক ভ্যালুর সূত্র কি, কস্ট অফ দা অ্যাসেট মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, মনে থাকবে এটা। হ্যাঁ, বুক ভ্যালু, বুক ভ্যালু মানে বইয়ের মূল্য, মানে আমার হিসাবের মূল্য। ওই যে আমরা বললাম না যে একটা অ্যাসেটের মূল ভ্যালু কত, মূল ভ্যালু ওই যে ভ্যালু যেটা কমে গেছে ওটা বাদ দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমার বই মূল্য, মানে আমার হিসাবের মূল্য, হিসাব রক্ষণের মূল্য হচ্ছে অ্যাসেটের থেকে যতদিন পর্যন্ত ডিপ্রেশন ধরা আছে সেগুলো বাদ দেয়া, তাহলে যেই অবশিষ্ট ভ্যালুটা থাকে আমার আর কি, ডিপ্রেশন বাদ দেওয়ার পরে সেটাকে বলে বুক ভ্যালু। ওকে, সো আমরা এটা এটা কেন ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এই কারণে
যে স্ট্রেট লাইনে ছিল প্রতি বছরই ছিল কি সমান সংখ্যক, মানে একই অ্যামাউন্টের ডেপ্রিসিয়েশন হবে, ঠিক আছে, 9,000 টাকা প্রতি বছর এটা। বা ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে এটা হচ্ছে শুরুতে বেশি, ডিক্লাইনিং ব্যালেন্স প্রত্যেক মেথড বছর কমতে থাকবে। শুরুতে বেশি, আস্তে আস্তে কমতে থাকবে। বিষয়টাকে বুঝছেন কিভাবে হয়? আমি আপনাদেরকে এখানে একটু উদাহরণ দিয়ে দেখাই। না ভাই, এটা বুঝিনি। দেখে আপনাদেরকে ধরেন, এইটা ধরেন, এই যে এটা আমরা, এই যে একটা একটা মেশিনের ভ্যালু কত, 50,000 টাকা, 50,000। রেট হচ্ছে কত, 20%, ঠিক আছে, ওকে। রেট, এটা কিসের রেট ভাই? ডেপ্রিসিয়েশন রেট যদি আচ্ছা বের আচ্ছা করে দেওয়া থাকে তাহলে তো ভালো, আচ্ছা। আর বের না করে দেওয়া থাকলে আমাদের বের করতে হবে। যেমন এখানে সূত্র হচ্ছে বুক ভ্যালু এট বিগিনিং ইয়ার ইন্টু ডেপ্রিসিয়েশন রেট। আচ্ছা তাহলে আমার এখানে বলছে 5 বছর পর্যন্ত দেখাইতে অ্যাসেটের ভ্যালুর ডিপ্রিসিয়েশন, ঠিক আছে। তাহলে আমার ফার্স্ট ইয়ারে আমি যদি দেখাই, তাহলে আমার বিগিনিং বুক ভ্যালু, ঠিক আছে, অফ দ্য অ্যাসেট, তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন। দেখি আমরা এখানে সলভ করছি না এটা, না, এটা এখানে সলভ করা হয় নাই। আমি এখানে আপনাদেরকে একটু দেখাই। যেমন ধরেন প্রথম বছরে আমার আমার প্রথম বছরে আমার ডেপ্রিসিয়েশন কত হবে, আমি এটা বললাম রিডিউসিং মেথড। আমাদের মনে হয় আরেকটা ক্লাস লাগতে পারে, বুঝছেন, জি ভাই। ডেপ্রিসিয়েশনে, হ্যাঁ। যেমন প্রথম বছরে আমি যদি দেখাইতে চাই, যেমন ধরেন এটা 2020 ধরলাম আমি, হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার, আমি দুইটা ইয়ার দেখাই। এটা হচ্ছে বুক ভ্যালু অফ অ্যাসেট, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, লাস্ট হচ্ছে লাস্ট হচ্ছে ধরেন এটা বুক ভ্যালু, রিডিউসিং ভ্যালু, বা এটা এন্ডিং ভ্যালু। এটা হচ্ছে এন্ডিং ভ্যালু অফ অ্যাসেট। তাহলে 2020 আমার বুক ভ্যালু কত বলছে, 50,000 টাকা, ঠিক আছে, 50,000 টাকা হচ্ছে আমার বুক ভ্যালু। কারণ প্রথম বছরে তো কোনো ডিপ্রেশন চার্জ করা হয় নাই। তাহলে আমার ডিপ্রেশন কত হবে, ডিপ্রেশন বলছে 20%। তাহলে 20% যদি ডিপ্রিসিয়েশন হয় তাহলে কত হবে, 10,000 টাকা প্রথম বছরে, একুমুলেটেড ডিপ্রিসিয়েশন 10,000। হুম, তাহলে আমার এন্ডিং ভ্যালু কত আসবে, 50,000 থেকে 10,000 বাদ, 40,000। 40,000 টাকা, এটা হচ্ছে এন্ডিং ভ্যালু। এই যে 2021-এ যখন আমি ডিপ্রেশন ধরবো, তখন এই যে আমার যে এন্ডিং যেটা ছিল, এইটা চলে আসবে বুক ভ্যালুতে, ঠিক আছে, 40,000। মানে বুক ভ্যালু মানেই হচ্ছে যে কস্ট থেকে ডিপ্রেশন বাদ যায় যেটা, সেটাকে বলে বুক ভ্যালু। তাহলে পরে এই 40,000 পরে 20% কত হয়, 8,000 টাকা, ঠিক আছে। তাহলে ইকুইপমেন্ট ডিপ্রিসিয়েশন কত, 10,000, 8,000, 18,000 সেকেন্ড ইয়ারে। তাহলে আমার এই 40,000 থেকে এই 8,000 বাদ কত হবে, 32,000। এই 32,000 আবার এই 2022-এ চার্জ করতে হবে, এখানে বুক ভ্যালু আসবে 32,000। এরপরে কত, 6,400। তারপরে 6,400 যে 18,000 সাথে যোগ করেন, কত, 24,400, ঠিক আছে। তাহলে এই যে 32,000 থেকে এই 6,400 বাদ দিলে যেটা হয়, মানে দেখেন প্রতি বছর কিন্তু ডেপ্রিসিয়েশন কমতেছে, তাই না? হুম। প্রতি হুম, বছর ডেপ্রিসিয়েশনের রেট কি এক থাকতেছে না কমতেছে? কমতেছে। তাহলে এটাকে বলে রিডিউসিং মেথড, মানে প্রতি বছর যদি কমে যায় তাহলে সেটাকে বলে রিডিউসিং মেথড। আমরা দেখি এখন, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। জি, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। আমরা একটা অঙ্কতে একটু উদাহরণ দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আহ, যেমন দেখেন এই অঙ্কটা আমরা একটু দেখি। এটা আসছিল 2020-এ মেবি, ঠিক আছে, এইভাবেই থাকবে অঙ্ক।
এবিসি কোম্পানি একটা মেশিন কিনছে কত দিয়ে? 10 লাখ টাকা দিয়ে, উইথ এস্টিমেটেড লাইফ হচ্ছে 5 বছর, এন্ড স্যালভেজ ভ্যালু আছে কত? 50,000। আদার রিলেটেড কস্ট আর ফ্রেট চার্জ 50,000, ইনস্টলেশন কস্ট 1 লাখ। ঠিক আছে, এগুলো হচ্ছে এই মেশিন কিনতে গিয়ে এই খরচগুলো হয়েছে। তাহলে মেশিনের খরচ আমরা কি লিখবো? মেশিনের এই যে 10 লাখ টাকা, হ্যাঁ, কস্ট অফ দা মেশিন কি? 10 লাখ প্লাস ইনস্টলেশন কস্ট 50,000 প্লাস 50,000, তাই না? 1 লাখ। তারপরে 1 লাখ, 1 লাখ। ঠিক আছে, তাহলে আমাদের মেশিনের খরচ চলে আসবে কত? ঠিক আছে, তাহলে আমাদের যে খরচ চলে আসবে 1 লাখ 11,50,000। 15,000 টাকা, 11,50,000 টাকা আসবে, তাই না? জি এই কথা কি বুঝছেন? সবাই বুঝছেন এটা? হ্যাঁ, জি জি। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তো মেশিনের খরচ হচ্ছে 11,50,000, এটা আগে বের করতে হবে। আর মেশিনের বয়স কত, লাইফ স্প্যান কত? 5 ইয়ার্স। 5 years। লাইফ স্প্যান আছে 5 বছর, হ্যাঁ, 5 ইয়ার্স। আর সেলভেজ ভ্যালু কত? সেলভেজ ভ্যালু 50,000। 50,000। 50,000, তাই না? তাহলে আমরা আমাদের এখানে বলছে কি, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন বের করতে। তাহলে আমরা স্ট্রেট মেথডে আমরা জানি না এটা সূত্র কি। স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন কি? কস্ট অফ দ্য মেশিন মাইনাস মাইনাস সেলভেজ ভ্যালু, সার্ভিস ঠিক আছে, ভ্যালু ডিভাইড ডিভাইডেড বাই বাই এস্টিমেট এস্টিমেটেড লাইফ স্প্যান, তাই না? কস্ট অফ দ্য অ্যাসেট কত? 11,50,000, তাই না? মাইনাস সেলভেজ ভ্যালু 50,000, ডিভাইড বাই কত? 5। তাহলে 11 লাখকে, ভাগ দিব, তাই না? ভাগ দিব 5 দিয়ে, কত আসে? প্রতি বছর ডেপ্রিসিয়েশন 0.5। দুই পঁচিশ লাখ হাজার 2,20,000 হয় নাকি? কত হয়? 2,20,000। 2,20,000। 2,20,000। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের কি বলছে যে 3 বছরের ডেপ্রিসিয়েশন বের করতে বলছে না, দেখি আমরা কি বলছে এখানে, যে আরো আছে এটা ইয়ে, দ্য এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ দ্য মেশিন হচ্ছে এত আওয়ার্স। ঠিক আছে, ইউজফুল লাইফ অফ দ্য মেশিন ইজ এত আওয়ার্স। ঠিক আছে, during the first 3 years of operation machine used for 15,000 hours। এগুলো আবার অন্য মেথডের, আমরা আস্তে আস্তে যাই। আমাদের বলছে প্রথম 3 বছরের ডেপ্রিসিয়েশন বের করতে। তো আমরা স্টেট লাইন মেথড অনুযায়ী আমরা প্রথমটা বের করলাম, 2 লাখ, 2,20,000 করে ডেপ্রিসিয়েশন। এইটা কি কারো কোনো কনফিউশন আছে এই 2,20,000 নিয়ে? না ভাইয়া, প্রতি বছরে 2,20,000 করে টাকা কমবে ওখান থেকে। বুঝছেন, প্রতি বছর 2,20,000 করে। স্টেট লাইনে কি হয়, প্রতি বছর ডেপ্রিসিয়েশন সিমিলার থাকবে। ঠিক আছে, এরপরে বলছে কি, আমরা যদি ডিক্লাইনিং মেথড বের করি এখানে, ধরেন স্ট্রেট লাইন বের করলাম, এখন ডিক্লাইনিং মেথড বের করব। ডিক্লাইনিং মেথড, একটা ডিক্লাইনিং মেথড বের করব। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? ডিক্লাইনিং মেথডের সূত্র কি, ফর্মুলা? তো ভুলে গেছে। ডিক্লাইনিং মেথডের ফর্মুলা হচ্ছে কি, ডেপ্রিসিয়েশন কস্ট অফ দা বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট। ঠিক আছে, বুক ভ্যালু অফ অ্যাসেট ইন্টু ডেপ্রিসিয়েশন রেট। ঠিক আছে, বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট ইন্টু ডেপ্রিসিয়েশন রেট। বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট, ডেপ্রিসিয়েশন রেট বের করতে হবে আমাদের। তাহলে রেট বের করবো কিভাবে? যদি রেট দেয়া থাকে তো থাকবে, এখানে যেহেতু দেয়া নাই, 100%কে আমরা ভাগ দিব হচ্ছে ওই এস্টিমেটেড লাইফ 5 ইয়ার ছিল ওইটা দিয়ে, 20%, বি- 20%।
ভাইয়া বুক ভ্যালু অফ অ্যাসেটের সাথে ইনটু করছেন কি, সেটা আবার একটু যদি রিপিট করেন। বুক ভ্যালু অফ অ্যাসেট ইনটু ডেপ্রিসিয়েশন রেট। ওকে। ডেপ্রিসিয়েশন রেট মানে অবচয়ের হার কত, ঠিক আছে, ওই হার আমরা বের করে ফেলবো। হ্যাঁ। আমরা যদি দেওয়া না থাকে সেটা সেটা কি করব? হ্যাঁ, এই যে হারটা যদি না এখন দেওয়া আমরা থাকে বের করলাম, এই যে আমরা বের পার্সেন্টে করলাম, বের এই যে করলাম। 100%কে আমরা 5 দিয়ে ভাগ দিলাম। টেনুর দিয়ে ভাগ দিছি, টেনুর 5 বছর আছে তাই 5 দিয়ে ভাগ দিছি। আচ্ছা, তাহলে আমরা ওই যে ওরকম টেবিল করে ফেলবো, ডেপ্রিসিয়েশন টেবিল, যে আমাদের প্রথম বছরে কত। হ্যাঁ, এটা নিচের অঙ্কটা ওরকম আছে। ওই যে ইয়ার, প্রথমে লিখবো কি ইয়ার, তারপরে লিখবো বুক ভ্যালু অফ অ্যাসেট, তারপরে লিখবো ডেপ্রিসিয়েশন, তারপরে লিখবো একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে যেটা ডেপ্রিসিয়েশন যোগ হয়ে আসে, আর এন্ডিং ভ্যালু অফ অ্যাসেট। এন্ডিং ভ্যালু অফ অ্যাসেট তাহলে প্রথম বছরে, ফার্স্ট ইয়ারে ধরেন ফার্স্ট ইয়ার লিখলাম আমরা, বুক ভ্যালু অফ অ্যাসেট কত ছিল, 11,50,000, 11,50,000। ডেপ্রিসিয়েশন 20% ধরেন, কত আসবে, ধরেন আপনি 2,30,000, ঠিক আছে, 2,30,000। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,30,000। এন্ডিং ভ্যালু, এই এই ভ্যালু থেকে এই 2,30,000 বাদ দিলে যা থাকবে, ধরেন 9,15,000 থাকলো আমি সাপোজ। এইটা আবার এই এই সেকেন্ড ইয়ারে এই ভ্যালুটা আবার এখানে লিখতে হবে, 9,15,000। এটাকে আবার 20% ধরে যা আসে, এইভাবে 3 বছরের দেখাইতে হবে। হ্যাঁ, যে কয় বছর চাই ওই কয় বছর দেখাইতে হবে। এটা হলো যে ডাবল ডিক্লাইন, কোন আচ্ছা, মেথড কোন? দেন আমরা দেখি ডাবল ডিক্লাইনিং। হ্যাঁ, ডাবল ডিক্লাইনিং ও এই ডিক্লাইনিং মেথডেরই পুরা সিমিলার, কিন্তু এইখানে এই যে আমরা যে ডিক্লাইন মেথডটা বের করলাম 100/5, এটা আমরা বের করলাম সিম্পল ডিক্লাইনিং মেথড। আর ডাবল ডিক্লাইনিং মেথড মানে হচ্ছে দ্বিগুণ করতে হবে, মানে যেটা বের হবে সেটাকে দ্বিগুণ করে ডিপ্রেশন রেট ধরতে হবে, মানে 40%। ঠিক আছে, মানে যেই নর্মাল রেটটা আসবে তাকে খালি 2 দিয়ে মানে ডাবল করে দিতে হবে। তাহলে এই আমরা যদি ডাবল ডিক্লাইনিং মেথডটা দেখি, তাহলে ওই যে ডিক্লাইনিং মেথড ওইটা হয়ে যাবে, কারণ এখানে পার্থক্য হচ্ছে কেবল রেটটা, একটা হবে ডাবল, একটা হবে ওই নর্মাল রেট। এই দেখেন ডাবল ডিক্লাইনিং এ, তাহলে ডাবল ডিক্লাইনিং এ আমাদের রেট বেড়েছে 40%, ঠিক আছে। নর্মাল রেটে যেটা 20% বেড়েছিল, এটাকে ডাবল ডিক্লাইনিং মেথডে 40%। সবাই কি বুঝছেন? ডাবল ডিক্লাইনিং বুঝছেন সবাই? হ্যাঁ, না ভাইয়া, না। কে না বললো বলেন তো। আমি ভাইয়া ফয়সাল। হ্যাঁ, ডাবল ডিক্লাইনিং ওই যে আমরা তো নর্মাল ডিক্লাইন বের করি কিভাবে, 100% হ্যাঁ, ডিভাইড বাই রেটটা বের করে নিয়ে, হ্যাঁ, টেনুর, তারপর। যেটা টেনুর 5 বছর থাকলে 5 বছর, 20 বছর বেড়েছে, 20% বেড়েছিল না। হ্যাঁ। ডাবল ডিক্লাইনে জাস্ট এটা 2 দিয়ে গুণ দিবেন, তাহলে ও আপনার আচ্ছা। রেটটা ডাবল হয়ে যাবে। ও এখন আমরা এই যে ডেপ্রিসিয়েশন 3 বছরে বলছে তাই না, তাহলে ইয়ার, বিগিনিং বুক ভ্যালু, ডেপ্রিসিয়েশন, একিউমেন্ট ডেপ্রিসিয়েশন, এন্ডিং ভ্যালু। তাহলে আমার প্রথমে শুরুর এই যে যে অ্যাসেটের ভ্যালু ছিল 11,50,000, এটা লিখলাম। ডেপ্রিসিয়েশন কত হয়, 40% ধরেন, এটার উপরে 40% ধরলে আসবে 4,60,000 টাকা। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এইটাই হবে, কারণ এটাই তো প্রথম। তারপরে এটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে থাকে 6,90,000, এটা আবার চলে আসবে সেকেন্ড ইয়ারে। হ্যাঁ, হ্যাঁ, সেভাবে তিন ঠিক বছর আছে, দেখাতে হবে। এন্ডিং বুক ভ্যালুটা কোথা থেকে মাইনাস হবে? এই যে আমাদের বিগিনিং থেকে ডেপ্রিসিয়েশন বাদ যাবে। ঠিক আছে, কারণ এ তো ডিক্লাইনিং মানে আপনাকে প্রথম বছরে যেই ডেপ্রিসিয়েশন ধরবেন, দ্বিতীয় বছরে ওই ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে তারপর আপনাকে নেট মূল্যের উপর ডেপ্রিসিয়েশন ধরতে হবে। ঠিক আছে, দেন এখানে এটার উপর আবার 40% ধরেন, এটা আসবে একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই যে বছরের আগের বছর ছিল এত, এখন এই বছর এসে এত, এই দুইটা যোগ দিলে এটা হয়। ঠিক আছে, তাহলে ঠিক। আমার
বুক ভ্যালু কত হবে, এটা থেকে এটা বাদ দেন, এটা হবে, আবার এটা চলে আসবে এই বছরে, ঠিক আছে। তারপরে আবার এটার উপর 40% ধরে এটা আসে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে এটার ভাই সাথে এই যে এটা যোগ, প্রথমেরটা কি যোগ দিলেন? আর প্রথমে তো যোগ দেননি। কোনটা? ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যোগ দিলাম। হ্যাঁ, এটার সাথে এগুলোর সাথে যে এগুলো এই যে এই ডেপ্রিসিয়েশন সবগুলো যোগ হবে আর কি, ঠিক আছে। প্রথমটা তো আচ্ছা সিঙ্গেল, পরেরটা তো দুইটা, পরেরটা তো তিনটা, একিউমুলেটেড মানে সবগুলো আস্তে আস্তে যোগ হয়ে যোগে নেট ব্যালেন্স গুলো আসবে, হ্যাঁ। মানে ডেপ্রিসিয়েশন প্লাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই দুটো যোগ হবে? যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, না, ঠিক বিয়োগ আছে। তো হবে। যোগ হয়ে হয়ে এটা আসছে, হ্যাঁ, প্রথমে এটা যোগ, এটা আসছে, তারপরে এটার সাথে এটা যোগ হয়েছে, যোগ হয়ে 7 লাখ হয়েছে, তারপর 7 লাখের সাথে আবার এটা যোগ হয়ে 9 লাখ হয়েছে। তো এটা ডিক্লাইনিং মেথড হলে কি হবে, ডিক্লাইনিং মেথড যদি হয় তখন এই যে যেটা বের হবে রেট, এটা দিয়েই হুবহু এভাবে করে ফেলতে হবে। আর ডাবল ডিক্লাইনিং বলে একই একই সিস্টেম, জাস্ট এটাকে ডাবল করে রেটটাকে ডাবল করতে হবে, মানে ডিপ্রেশন রেটটাকে আমার ডবল করে দিতে হবে। আর বলেন প্রথমবারের ক্ষেত্রে কি ভাই, ওই যে 4,60,000 যে করবো ওটা মানে 40% ওটাই বসাবো অ্যাকুমুলেটেড 4,60,000? আর তো নাই, ও তো একাই হ্যাঁ, একাই আছে। হ্যাঁ, এরপরের বার থেকে তো যে যোগ করতেছি যোগ 4,60,000 সাথে করতে দুই হবে, লাখ চল। 76, হুম। 4,60,000 সাথে 2,76,000। হ্যাঁ, তারপর আবার 7 লাখের সাথে আবার 1,65,000। হ্যাঁ, আর এন্ডিং ভ্যালুটা যেন চার। এন্ডিং ভ্যালু সবসময় যে এই যেই বছরের বুক ভ্যালু থাকবে ওইটা থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যেটা আসে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আসে। এখানে কি বলেন, দুই লাখ পারবেন তো নাকি? 2,48,400 হচ্ছে এন্ডিং ভ্যালু। এন্ডিং ভ্যালু, জি। এখন 3 বছরের পর তাই 3 বছর বের করলাম আর কি, ও আচ্ছা, বুঝছেন। জি। আর কোনটা আছে? প্রোডাক্ট। প্রোডাকশন, না না, প্রোডাকশন আসলে মানে এটা, এখানে তো অন্য কিছু আছে। ভাইয়া সেটা দিয়ে দিবেন ইউ না। ইউ হ্যাঁ, ইউনিট অফ অ্যাক্টিভিটি, ইউনিট অফ দেওয়া আছে, ঠিক আছে, ইউনিট অফ অ্যাক্টিভিটি। এখানে এটা এটা কারেকশন পড়ে হবে। না, এটা কারেকশন লাগবে এটা। ইউনিট অফ অ্যাক্টিভিটি, একটা মিনিট, একটু কারেকশন লাগবে। অ্যাক্টিভিটি ইউনিট অসুবিধা অফ নেই। অ্যাক্টিভিটি মেথডটা একটু কারেকশন করে দিই। জানেন বাসায় কিন্তু এগুলো করবেন আপনারা, না করলে কিন্তু পারবেন না, হ্যাঁ। ইউনিট অফ ইউনিট অফ অ্যাক্টিভিটি অর প্রোডাকশন মেথড, ঠিক আছে, ওটা আমি বসাই দিলাম এখানে। আচ্ছা, তারপরে এখানে বলছে আর কি বের করতে হবে, যে সাম অফ ইয়ার্স ডিগ্রি। ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড, ঠিক আছে, এটা বের করতে হবে আমার। এখানে হবে ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড অর প্রোডাকশন মেথড, ইউনিট অফ অ্যাক্টিভিটি অথবা ইউনিট অফ আউটপুট, ঠিক আছে, অথবা ইউনিট অফ প্রোডাকশন, এই 3 নামে থাকবে। ওকে, আমি এটা একটু লিখে দিই এখানে, নাহলে আপনাদের পরে বুঝতে সমস্যা হবে, ইউনিট অফ তাই না। অ্যাক্টিভিটি, ইউনিট অফ ইউনিট অফ আউটপুট। অ্যাক্টিভিটি, হ্যাঁ, ইউনিট অফ অ্যাক্টিভিটি অর ইউনিট অফ আউটপুট একই মেথড, ওকে, আর ইউনিট অফ প্রোডাকশন একই জিনিস। আমি আচ্ছা, এখানে অথবা দিয়ে দিয়ে দিলাম, এটা আমার ঠিক আছে। মূল শিটে, আমি শিটটা আজকে আবার আপলোড করে দিব, হ্যাঁ। সেটা তো আপলোড করছে নি। ভাই আবার দিয়ে দিন। কারেকশনটা আপলোড করতে হবে। হ্যাঁ, কারেকশনটা করে আমার ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথডটা আমরা দেখি একটু, এটার সূত্রটা কি। ইউনিট অফ অ্যাক্টিভিটি, এই যে আমি সব সূত্রগুলো আপনাদের এখানে দিয়ে দিছি, এই যে দেখেন ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড, ঠিক আছে, ইউনিট অফ আউটপুট মেথড। এটার সূত্র হচ্ছে যে, এটা কি আমাদের অঙ্কে আছে, হ্যাঁ, আছে তো। ওয়ার্কিং আওয়ার্স মেথড দেওয়া মনে হয় এখানে, ওয়ার্কিং আওয়ার্স মেথড দেওয়া। না না, ইউনিট অ্যাক্টিভিটি আছে। ইউনিট অ্যাক্টিভিটি মেথড কি দেওয়া আছে এখানে? না, মানে জান- আমাদের যে অঙ্কটা করতেছিলাম আমরা, এখানে কি আছে, এস্টিমেট ইউজফুল লাইফ অফ দ্য মেশিন ডিউরিং দ্য 3 ইয়ার্স অপারেশন, মেশিন ইউজ ফর এত আওয়ার্স, না আওয়ার্স আছে, প্রোডাকশন আওয়ার্স হবে ওইটা, সরি, এটা হবে প্রোডাকশন আওয়ার্স, ওইটা প্রোডাকশন আওয়ার্স হবে। প্রোডাকশন আওয়ার্স হবে, প্রোডাকশন আওয়ার্স, ঠিক আছে।
প্রোডাকশন আওয়ার্স হবে। তো এটা হবে প্রোডাকশন আওয়ার্স মেথড। প্রোডাকশন আওয়ার্স মেথড। প্রোডাকশন আওয়ার্স মেথডের সূত্র হচ্ছে যে ওইখানে আছে, হ্যাঁ, প্রোডাকশন আওয়ার্স মেথড সমান সমান কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল এস্টিমেটেড টোটাল আওয়ার্স। এস্টিমেটেড আওয়ার্স, হ্যাঁ, এস্টিমেটেড আওয়ার্স। আর এখানে হবে ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, অ্যাকচুয়াল ওয়ার্ক আওয়ার্স। হ্যাঁ, শীটে কিন্তু অ্যাকচুয়াল আওয়ার্স দেননি। এই হচ্ছে সূত্র, কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস সেলভেজ টোটাল এস্টিমেটেড আওয়ার্স ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। এইটার মানেটা আমি একটু বলি আপনাদের। এটা হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু, হ্যাঁ, কস্ট অফ দ্য অ্যাসেট মানে সেলভেজ ভ্যালু, এটাকে বলে ডেপ্রিসিয়েবল ভ্যালু। হুম। তো টোটাল এস্টিমেটেড আওয়ার্স মানে হচ্ছে যে এই মেশিনটা থেকে আমি টোটাল এত আওয়ার্স আমি মানে বেনিফিট পাবো, কাজ পাবো আর কি, ঠিক আছে, ওটা দিয়ে ভাগ। আর অ্যাকচুয়াল আওয়ার্স দিয়ে গুণ করতেছি আমরা ওই পার্টিকুলার ইয়ার্সে কত পরিমাণ আমার আওয়ার্স মানে আমার কাজ হয়েছে, ঠিক আছে। আর কস্ট মাইনাস এটা কি লিখছেন ভাইয়া? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল এস্টিমেটেড আওয়ার্স ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স, ঠিক আছে। যেমন ধরেন আপনাকে আমি একটা বলি, একটা সহজ উদাহরণ দিই। যেমন আপনি, হ্যাঁ, একজনকে মানে ঘন্টা বেসিসে তাকে মজুরি দেন, ঠিক আছে। তার প্রতিদিন আপনি হিসাব করছেন যে তাকে আপনি, হ্যাঁ, মানে সে আপনার অফিসে 8 ঘন্টা কাজ করবে। 8 ঘন্টা কাজ করলে তাকে আপনি 8,000 টাকা দিতেন। বুঝলেন, 8 ঘন্টা কাজ যদি পুরো বলে না এখনো, 8 ঘন্টা কাজ করে 8,000 টাকা মজুরি দেন, তাহলে 1 ঘন্টা কাজ করে কত দিবেন তাকে? 1,000 টাকা না? 8,000 ভাগ 8। জি। শুনতে পাচ্ছেন নাকি জি, নেট প্রবলেম হচ্ছে? নেটে একটু প্রবলেম হচ্ছে। এটা বুঝেন নাই? এই আশফাক ভাই, এটা বুঝছেন? বুঝছি ভাইয়া। তাহলে তাহলে এই লোক যদি 5 ঘন্টা কাজ করে তাহলে আপনি তাকে কয় টাকা দিবেন? 5,000। আমরা এভাবে করবো না। আর 5,000। 5 ঘন্টায় তাহলে 5,000 টাকা, এই সূত্রটা কি বুঝছেন? জি। এই সূত্র বুঝছেন? 8 ঘন্টা কাজ করে 8,000 টাকা দেন তাকে, ও 8,000-কে 8 দিয়ে ভাগ দিলে বের হয় 1 ঘন্টার। আর করছিল 5 ঘন্টা কাজ, তাহলে 5,000 টাকা। তো আওয়ার্স অ্যাক্টিভিটি সূত্র এরকমই। এই মেশিন থেকে টোটাল আপনি 2020-এর এটার ডেপ্রিসিয়েশন কত সেটা বের করতে বলবে এখানে। যেমন অঙ্কটা দেখেন আপনি, আমাদের এখানে কি বলছিল, বলছে যে দ্য এস্টিমেট ইউজফুল টোটাল, ভাইয়া কি শুনতে পাচ্ছেন আপনার? ভাইয়া, হ্যাঁ আপনার নেটের জন্য আমরা কিছু শুনতে পাচ্ছি না। ভাই, নেটের উপরে তো আমার কোনো কন্ট্রোল নাই। নেট এখন আসে যায়, এটা কিছু করার আসলে নাই, বুঝছেন। টোটাল আওয়ার্স হচ্ছে 1,10,000 আওয়ার্স। এই মেশিন থেকে আপনি 1,10,000 ঘন্টা কাজ করাইতে পারবেন। এখন বলছে এই 3 বছরে এত ঘন্টা, এত ঘন্টা, এত ঘন্টা কাজ হয়েছে। মানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। প্রথম বছরে কাজ হয়েছে 15,000 ইউনিট,
15,000 ঘন্টা, দ্বিতীয় বছর কাজ হয়েছে 25,000 ঘন্টা, তৃতীয় বছর কাজ হয়েছে 35,000 ঘন্টা। তাহলে আমাদের সূত্রটা কি ছিল যে ডেপ্রিসিয়েশন সমান সমান কস্ট অফ দ্য অ্যাসেট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই ই টোটাল 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 আওয়ার্স। আওয়ার্স, টোটাল আওয়ার্স। ঠিক আছে, এটা বের হবে ঘন্টা জি। প্রতি কত, তাহলে ইনটু অ্যাকচুয়াল আওয়ার্স। ঠিক আছে, তাহলে প্রথম বছরে আমার কত আসবে, প্রথম বছরে ফার্স্ট ইয়ারে আমার আসবে হচ্ছে, এই যে আমার মেশিনের মূল্য কত ছিল, 11 লাখ টাকা, তাই না? ডিপ্রিসিয়েবল ভ্যালু কত ছিল, 11 লাখ। 11 লাখ, হ্যাঁ, এগারো ডিভাইড লাখ বাই আপনি আপনি 1,10,000 ঘন্টা কাজ করাইতে পারবেন। তাহলে প্রথম বছরে আমার ডেপ্রিসিয়েশন কত হবে, প্রথম বছরে 15,000 ঘন্টা কাজ হয়েছে। তাহলে বের করে ফেলেন, 10 × 1,15,000, তাই না? সরি, 15,000। তাহলে কত, তাহলে আমার 1.5 লাখ, 1.5 লাখ টাকা হচ্ছে প্রথম বছরের অপচয়। এই যে এখানে আমরা দেখেন, এই যে সূত্রটা আমাদের এখানে আছে। দেখেন, তাহলে আমাদের সূত্রতে কি ছিল, প্রোডাকশন ইউনিট মেথডে ডেপ্রিসিয়েশন পার আওয়ার সমান সমান কস্ট অফ দ্য অ্যাসেট মানে সেলভেজ ভ্যালু ডিভাইড টোটাল এস্টিমেটেড আওয়ার্স। হ্যাঁ, এটা ছিল ডেপ্রিসিয়েশন পার আওয়ার। তাহলে 10 টাকা করে বেড়েছিল, তাই না? এখন আপনি ওই যে যেই বছরে যত টাকা করে হয়েছে, জাস্ট খালি ওইটা দিয়ে গুণ দিয়ে দিবেন। গুণ দিয়ে দিলে আমার ওই বছরে 3 বছরে কত করে হয়েছে। বলেন, এটা সবাই কি বুঝতে পারছেন 10 দিয়ে হ্যাঁ, সূত্রটা? বুঝতে পারছি, কিন্তু এটা পড়া লাগবে নিজে নিজে। হ্যাঁ, নিজে নিজে তো ডেফিনেটলি করা লাগবে। 10 দিয়ে না, গুণ হবে এটা না ভাইয়া? আসলে মনে আসবে না। 10 দিয়ে গুণ হবে, কারণ হচ্ছে প্রতি ঘন্টা এটা ডেপ্রিসিয়েশন হচ্ছে 10 টাকা করে। ও আচ্ছা। আমরা এই সূত্রতে বের করলাম। এখন প্রথম বছরে 15,000 ইউনিট কাজ হয়েছে, 15,000 ঘন্টা কাজ হয়েছে। তাহলে আমার ওই যে রেট দিয়ে গুণ দেই, দ্বিতীয় বছরে 25,000 ঘন্টা কাজ হয়েছে, এই রেট দিয়ে গুণ পনেরো দেই। হাজার আর এই 25,000 কই কইলেন? এগুলো পরীক্ষায় দেওয়া থাকবে যে 3 বছরে এই যে কবে কত ঘন্টা কাজ হয়েছে এখানে মেনশন ওই করা যে থাকবে। 15,000, 25,000, 35,000, হ্যাঁ এই পাইছি। যে 15,000, 25,000, 35,000, হ্যাঁ, এটা দেওয়া থাকবে। তাহলে আপনারা এই 3টা মেথড আপাতত প্র্যাকটিস করেন, বাকি মেথড আমাদের আরো একটা ক্লাস লাগবে। ঠিক আছে, তাহলে ভাই এটাতে হচ্ছে টোটাল 4টা মেথড থাকবে, 4টা মেথডে আমরা অলরেডি 3টা করে ফেলছি। 4টা না, আমি এখানে আরো দিছি, দেখেন। তোমার এখানে 6টা তো এখানে টোটাল মেথড। আমি ছয়টা 6টা মেথড। দিছি, 6টা মেথড দিছি। হ্যাঁ, আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি এইটা, 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 এইটা। সরি, এটা দেখাই নাই। না না, এটা দেখেন। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু একই, কিন্তু দেখেন এই যে এটা একই, এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে ইউনিট। এই দুটা কিন্তু একই মেথড, বুঝছেন? সেম থিং। সেম সেম। ওইটা ছিল ঘন্টা, মানে প্রতি প্রতি ঘন্টায় কত টাকা করে, আর এটা বের করতে হবে প্রতি ইউনিট কত টাকা করে, তারপরে কত ইউনিট প্রোডাকশন হয়েছে। আপনার যার যদি এই যে এই অ্যাকচুয়াল ইউনিট প্রডিউসের জায়গায় অ্যাকচুয়াল আওয়ার্স দেন, তাহলে কিন্তু এই যে এইটা হয়ে গেল। ঠিক আছে, এটা মনে হয় একটা আসে না এখানে, ডিপ্রিসিয়েশন পার আওয়ার এখানে, এই এখানে অঙ্কটা যেটা, নাই, হুম, মানে অঙ্ক দেওয়া আছে এটার 5 অঙ্ক নম্বরে। দেওয়া আছে, সবই দেওয়া আছে অঙ্ক। এটাই তো আমরা এতক্ষণ করলাম, এই যে ডিপ্রিসিয়েশন পার আওয়ার মেথড। ঠিক আছে, এটার সাথে যে অ্যাকচুয়াল ডিপ্রিসিয়েশন, আমরা ওই যে ওভার দা ইয়ার্স গুণ দিব, অ্যাকচুয়াল ডিপ্রিসিয়েশন যেটা কিন্তু রেট এটা তো দিয়ে এখানে গুনবো। লেখেননি ভাই। এটা লিখে দিচ্ছি আমি, দাঁড়ান লিখে দিচ্ছি। ঠিক আছে, এটাও কিন্তু আপনার পারবেন, এই যে এটা আছে না, এটা হলো ঘন্টার দিক দিয়ে ছিল, আর এটা ছিল হচ্ছে, এটা হবে ইউনিটের দিক দিয়ে। সব অঙ্কই আছে, জাস্ট খালি আহ এইটা আপনি একটু হোল্ড করে রাখেন, এটা আমি শিখিয়ে দেবো না। ঠিক আছে, এখন তো অনেক রাত হয়ে গেছে।
এখন মাথায় ঢুকবে না। তাহলে অঙ্কগুলো বাসায় করেন আপনারা, হ্যাঁ? ভাইয়া শীটটা দিয়ে দিন আমার। শীটটা ঠিক হ্যাঁ করে হ্যাঁ দিয়েন স্যার। শিওর। হ্যাঁ ভাই একটা কোশ্চেন আছে। জি জি শিওর, বলেন ভাই। ভাই এটা হচ্ছে গিয়া এই যে সূত্রগুলা, মানে অন্যান্য অঙ্কেও কি এরকম কোনো সূত্র আছে নাকি না শুধু ডেপ্রিসিয়েশন এরকম সূত্র? শুধু ইয়ে আছে, আপনার ইসের সূত্র আছে, এই রেশিও। যে রেশিও অ্যানালাইসিস আছে। বেশি। হ্যাঁ রেশিও অ্যানালাইসিস আছে। না, সূত্রগুলো আবার ডেপ্রিসিয়েশন, মনে রাখতে গিয়া তালগোল পাকায় ফেলে কিনা। না না সূত্র তো বুঝতে হবে আপনার, না বুঝলে তো আপনি তাল পাকায় যাবেই। অ্যাকচুয়াল ওয়ার্ক আওয়ার্স, নেন আমি সেটা আরো ঠিক করে দিলাম। ঠিক আছে, সূত্র বুঝলে আপনি সূত্র মানে মনে থাকবে, আপনি না বুঝে পারেন তারপর মনে থাকবে না। ঠিক আছে, বুঝে পড়তে হবে সূত্রগুলো। আচ্ছা ভাইয়া, এখানে যে গিভেন ডাটাগুলি দেয়া আছে, এই এইভাবে কি কোশ্চেনের মধ্যেও এটা দেয়া থাকবে নাকি আমাদেরকে ওইটা দিয়ে? তো সলিউশন আপনাদের করতে হবে, ওকে। এভাবে ভাই আপনাদের। তাহলে তো ভাই ডেপ্রিসিয়েশন প্রায় অনেকখানি হয়ে প্রায় গেল আজকে। শেষই, ইউনিট অফ মেথডটা আপনারা ওই সূত্র দেখেই করতে পারবেন। হ্যাঁ যদি করতে পারেন হ্যাঁ, ভালো, না করতে পারলে আমি দেখাই দেবো না। আর ঠিক আছে, শুধু সাম অফ দ্য ইয়ার্স ডিজিটটা বাকি দেবে। হ্যাঁ ওই একটাই বাকি আছে, এটা আমি তাহলে করে তো ভাই দেবো না। নেক্সট ক্লাসে রেশিও ধরা যাবে, তাহলে এটা শেষ করি। এটা আগে প্র্যাকটিস করেন, যদি এটা থাকে। ঠিক আছে, এখানে তো অনেকের প্রবলেম বের হবে। ঠিক আছে, সব ভালো থাকেন, আপনি এই পর্যন্ত করেন, আমি শীটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো জি হ্যাঁ, থাকবেন, আজকে স্যার, আপলোড আসসালামু করে দিবেন। ওকে। ঠিক আছে। আসসালাম। আলাইকুম।